তোদের প্রথমে একটু সিলেবাস নিয়ে একটু ডিসকাস করে দিই। সিলেবাসে তোদের আছে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমার ইউনিট 1, ইউনিট 2, ঠিক আছে। তারপর এখানে অনেকটাই অনেকটাই রেকর্ডেড ক্লাস আছে যেগুলো পুরোনো সিলেবাসে করিয়েছিলাম, ঠিক আছে। ইউনিট 3 অনেকটাই কভার হয়ে যাবে, হয়তো একটা ইউনিট হয়তো কভার হবে না, বাট দুটো তিনটে ইউনিট কভার হয়ে যাবে, ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে। এবার এই পেপারটা আমি পড়াচ্ছি না, হ্যাঁ, এই পেপারটা পড়াচ্ছি না, তবে তোদের ব্যাচে আলোচনা করে পরবর্তীকালে দেখবো এটা কি করা যায়। হ্যাঁ, এটা নিয়ে আমি করাচ্ছি না। আমার মেইন পেপার যেটা আমি অন্যান্যবারও পড়াই সেটা হচ্ছে এই পেপারটা। এই পেপারটা সবাই পড়ায় না। এই পেপারটা হচ্ছে একটু কঠিন পেপার। আগেরটা একদম সহজ পেপার, ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কোনো চাপ নেই, ওটা একদম সহজ পেপার। বাট মেইন সমস্যা হচ্ছে এই অ্যালজেব্রা 2 নিয়ে সমস্যা। অ্যালজেব্রা 2 কি, এখানে গ্রুপের পার্ট। সেকেন্ড সেমিস্টারে গ্রুপ করিয়েছিলাম, যারা আমার কাছে পড়েছিস, সেই সেকেন্ড সেমিস্টারে গ্রুপ যেটা পড়িয়েছি, হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে গ্রুপ যেটা পড়িয়েছি সেই সমস্ত কিছু বেসিক কনসেপ্ট আমার কিন্তু এখানে কাজে লাগবে। তাই তোরা চেষ্টা করবি সেই যে গ্রুপের যে প্রপার্টিগুলো আছে একবার করে, হয়তো প্রমাণ করতে হবে না, এই যে এক্সাম্পলগুলো পুরনো যে খাতা আছে, যে যার কাছেই পড়িস না কেন, সেই সমস্ত খাতাগুলো, ঠিক আছে, একবার করে এগুলো সব দেখে নেওয়া, যে গ্রুপ কি, এক্সাম্পল, ঠিক আছে, বিভিন্ন ফাইনাইট গ্রুপ, এই সমস্ত ব্যাপার, ওভারঅল ব্যাপারগুলো একবার দেখে নিবি চট করে, তাহলে দেখবি সব আস্তে আস্তে মনে পড়ে যাবে। তাহলে ইউনিট 1টা হচ্ছে তোদের এসকে মাপার যে পার্টটা আছে, এসকে মাপা দিয়েই হয়ে যাবে ইউনিট 1। এখান থেকে কিছু কিছু পার্ট এসকমাপাতে করাবো না, সেটা হচ্ছে অন্য কোনো বই থেকে করাবো, অন্য বই থেকে করাবো, সেগুলো সব রেডি আছে, চিন্তার কিছু নেই। তারপরে হচ্ছে ইউনিট 2। ইউনিট 2টাও একটা পুরো নতুন বই। ইউনিট 2টা আগে একটা শুধু জাস্ট এইটুকু পার্টের ওপর আগে একটা জাস্ট পেপারই ছিল, যে পেপারটা সাধারণত কেউ পড়াতো না, ঠিক আছে। ওটা সেম 5 একটা পেপার ছিল আগে পুরনো সিলেবাসে, মানে তোদেরই আগের সিলেবাসটা। এবার এইটা টোটালটাই নতুন, এটা পুরো এমএসসির জিনিস, ঠিক আছে, এমএসসির জিনিস। এটা নদিয়া জেলায় কেউ পড়াতো না, শুধুমাত্র আমিই পড়াতাম এই পার্টটা। এই পার্টটা খুব সুন্দর পার্ট, ঠিক আছে, এখানকার কিছু একটা পার্ট আর এখানকার কিছু একটা পার্ট, ঠিক আছে। এই পার্টগুলো আগে পড়ানো হতো না, কেউই পড়াতো না। তার সাথে থাকতো আরেকটা পেপার, সেই পেপারটা সবাই পড়াতো। তাহলে চিন্তার কিছু নেই, এই পার্টটা আমার কাছে নিট অ্যান্ড ক্লিন রেডি আছে। আমি এই পার্টগুলো পড়িয়ে দেবো। একটু হয়তো খটোমটো লাগতে পারে, একটু বোরিং লাগতে পারে আমার কাছে পড়ার ক্ষেত্রে। এবার আমি যতটা চেষ্টা করব যাতে এই পার্টগুলো পড়তে গেলে বোরিং না লাগে, হ্যাঁ, কারণ গ্রুপের পার্ট। আর আমি বেসিকটা মোটামুটি সেই অনুযায়ী বেসিকটা মানে সেমিস্টার 2তে ঠিকঠাক করে একদম ডিটেলসে পড়িয়ে দিয়েছিলাম কিন্তু, হ্যাঁ। তারপরে চলে আসছি হচ্ছে, এটাও এসকপা দিয়ে হয়ে যাবে। এটার জন্য বই কিনতে হবে না, আমি নোট প্রোভাইড করে দেবো, সেটা প্রিন্ট আউট করে নেবে। আর নতুন বই কিনতে হবে, নতুন বই কিনতে গেলে 600-700 টাকা নিয়ে নেবে। আচ্ছা, এবার হচ্ছে ইউনিট 3। ইউনিট 3টা হচ্ছে, এটা টোটালটাই হচ্ছে এসকে মাপা, এবং তার সাথে আরেকটা বই আছে, সেটা দুটোকে মিক্সড করে পড়াবো। ইউনিট 3টাও সেখান থেকে হয়ে যাবে। এটা হচ্ছে রিং। রিং এটাও গ্রুপের মতোই, মানে গ্রুপের এই প্রপার্টিগুলোই সব কাজে লাগবে। এটা হচ্ছে রিং ফিল্ড বলে। এই জায়গাটাও একটু অনেকটাই বেশ বড়, অনেক বড় এই জায়গাটা। এটাও বড়, এটাও বড়। ইউনিটটা এই 2টা একটা ছোট দেখতে, কিন্তু এটাও অনেকটা বড়, ঠিক আছে। অনেক কিছু আছে, এমএসসির জিনিস টোটালটাই। এটাও এখান থেকে অনেকটা বড় ইউনিট 1টাই। এখানে সিলেবাসটা, এই বছর সিলেবাসটা প্রচুর বড়, ঠিক আছে। দুটোই ফুল পেপার, আর দুটো সিলেবাসই বড়, তবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সহজ হয়, কিন্তু এটা একটু কঠিন পার্ট। তারপরে ইউনিট 4, ইউনিট 5, এটা আবার ভেক্টর, ঠিক আছে। ওই এসকোমাপার বইতেই আছে ভেক্টর, শেষের পার্টটা সেখান থেকে করাবো, ঠিক আছে। এটাও ভেক্টরের পার্ট, এটাও ভেক্টরের পার্ট, এই দুটোই কিন্তু ভেক্টরের পার্ট। এখানে ভেক্টরটা তুলনামূলক একটু সহজ। সহজ এই কারণেই, এই প্রথম দুটো পার্টে হচ্ছে, এই যে এইটুকু পার্টে হচ্ছে তোর কিছু থিওরেম পেয়ে যাবি, মানে একটু প্রথম থেকে একটু খটোমটো লাগবে, একটু থিওরেম টাইপের কিছু আছে, তাহলে এখান থেকে তুই থিওরেম পেয়ে যাবি। আর বাদ বাকি পার্টগুলো এগুলো সব অঙ্ক করতে ভালো লাগবে, প্লাস স্কোরিং পার্ট, পরীক্ষার নাম্বার ভালো ওঠে, ঠিক আছে। এই হচ্ছে সিলেবাস। আমি তোদের করাবো কি, আমি তোদের সবার প্রথমে ইউনিট 1 শেষ করব, বাট তার সাথে এই পার্টগুলো না, এই পার্টগুলো বই ওয়াইজ পড়াবো, মানে বইতে এগুলো পড়ে আছে তাই আমি বইতে পড়ে পড়াবো, ঠিক আছে। এরকম না যে সিলেবাসের এরকম ধরে ধরে পড়াবো। বইতে যেমন আছে, এখানে সিলেবাসটা একটু আগে পড়ে আছে, ইউনিট 1-এ একটু আগে পড়ে আছে সিলেবাসগুলো, তবে মোরলেস প্রায় সেম। তাহলে ইউনিট 1টা চেষ্টা করবো 2-1টা জিনিস বাদ দিয়ে, কারণ ওগুলো বইতে পড়ে আছে, তাহলে সেগুলো বাদ দিয়ে ইউনিট 1টাকে কভার করে দেবো।
ইউনিট 1টা কভার করে দেওয়ার পর ভালো করে শুনে নিবি, তারপরে আমি ইউনিট 4 আর ইউনিট 5টা কমপ্লিট করে দেবো। ইউনিট 4 ইউনিট 5 পুরো ভেক্টর কমপ্লিট, যেহেতু এখানে স্কোরিং পার্ট আমাকে এটাও দেখতে হবে, এটাকে ওভারঅল কমপ্লিট করে দেওয়ার পর আমি চলে আসবো ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। এই হচ্ছে ইউনিট 3 করাবো, দেন ইউনিট 2টা সবার লাস্টে করাবো, ঠিক আছে? তারপরে ইউনিট 3 করাবো, তারপরে প্রথমে হচ্ছে ইউনিট 1, তারপরে 4, তারপরে 5, তারপরে 3, তারপর 2। দেখ 5টা ইউনিট, এখানে অনেকটা টাইম লাগবে, এটা টোটালটা ভেক্টর, ঠিক আছে? এই হচ্ছে তোদের আমি টোটাল যা পড়াবো বলে দিলাম। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন সহজ পাঠ, এটা খুবই সহজ, পড়িও আরাম, আর যারা অঙ্ক করে তাদের ক্ষেত্রেও বেশ ভালো, ঠিক আছে? খুব সহজ জিনিস, এটাও পড়বি তোরা। আর তারপরে যদি দেখছি পরবর্তীকালে কি হয় তার উপর ডিসিশন নেব, কি করব না করবো, এই বিশেষ করে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর, ঠিক আছে? এখন আপাতত আমি এই যে ওদের কাছে এই পার্টটা শুরু করেছি, প্রপার্টিস অফ কোসেটস, ঠিক আছে? এই কোসেট থেকে শুরু করেছি, আজকে আমি সেটাই শুরু করে দিচ্ছি। দেখ দেখি, ও অনেকেই জয়েন হয়েছিস মোটামুটি, ঠিক আছে। ও নিকিতাও জয়েন হয়েছিস, ঠিক আছে, দেখে নে এখান থেকে। তাহলে এবার আমি চলে আসছি কোসেট। দেখ এবার কোসেট করতে গেলে আমার কিন্তু কিছু প্রিভিয়াস যে নলেজ আছে সেই নলেজগুলো আমার কিন্তু প্রয়োজন, হ্যাঁ, প্রিভিয়াস নলেজগুলো আমার একটু প্রয়োজন, প্রিভিয়াস নলেজ ছাড়া আমি কিন্তু এখানে করতে পারবো না। এবার এখান থেকে দেখ, এরও চিন্তার কিছু নেই, তোরা শুধু পড়তে হবে। আমার কাছে রেকর্ডেড ক্লাস প্লাস হচ্ছে নোট সব এভেলেবেল আছে, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। তোদের শুধু করতে হবে কি না, তোদের পড়াশোনাটা করতে হবে। আচ্ছা আরেকটা বলে রাখছি, শুনতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস রে? মাঝখানে হয়তো কারেন্ট চলে চলে গেলেও চলে যেতে পারে, হয়তো ওয়াইফাইটা তাহলে চলে যাবে। শুনতে পাচ্ছিস তোরা, দেখতে পাচ্ছিস? একটু কারেন্টটা আপ ডাউন করতে পারে, একটু চলেও যেতে পারে, হ্যাঁ, চলে গেলে ওয়াইফাইটা চলে যাবে হয়তো। তোরা একটু 2-3 মিনিট ওয়েট করবি, বা আমাকে কেউ ফোন করবি, দেন আমি আবার মোবাইল ডেটা দিয়ে কানেক্ট করে পড়াবো, চিন্তার কিছু নেই। আচ্ছা, সবার প্রথমে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কোসেট। এই শুনতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস রে? আরেকবার বল। হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখ কোসেট করতে গেলে সবার প্রথমে আমি একটু হালকা করে একটু উদাহরণে আসছি, যেন কোসেটটা ডাইরেক্ট আমি শুরু করতে পারি না। ধর জি হচ্ছে গ্রুপ, আবার সেই পুরোনো দিন শুরু পড়লেই হবে না, পড়ার কিছু ক্যাপাসিটি, মেন টপিক যারা আমার কাছে পড়তে আগে পুরোনো তারা কিন্তু সেই জানি যে আমাকে কি করে পড়তে হবে, কিভাবে খাতাগুলো থেকে তৈরি করতে হবে, যাতে আমার খুব কম সময়ে বা কম পড়ে আমি বেশি কাজ করতে পারি বা বেশি কিছু মনে রাখতে পারি, সেই প্রসেসটাকে আমাকে কিন্তু ফলো করতে হবে। তাহলে জি হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপটাকে গ্রুপ হতে গেলে জি হচ্ছে একটা নন এমটি মনে কর সেট, এটাকে গ্রুপ হতে গেলে 4টে প্রপার্টি হোল্ড করতে হয়, তোরা জানিস। একটা হচ্ছে ক্লোজ প্রপার্টি, আমি আর ডিটেলসে যাচ্ছি না। একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, একটু রিমাইন্ড করে দিচ্ছি। একটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি, আর 4 নম্বর হচ্ছে ইনভার্স, ঠিক আছে, ইনভার্স প্রপার্টি। আর যদি 5 নম্বর প্রপার্টি একটা আছে কমিউটেটিভ ল, যদি কমিউটেটিভ ল হোল্ড করে তাহলে গ্রুপটাকে আমি কমিউটেটিভ গ্রুপ বলি। এই তো আমাদের ছিল ক্লোজ প্রপার্টি, মানে যে দুটো যদি গ্রুপের মেম্বার হয় তাহলে তাদের কম্পোজিশনটা গ্রুপের মেম্বার হবে, ফর অল এবি বিলংস টু জি এর জন্য এটা হবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি ছিল? এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়াল টু এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ফর অল এবিসি বিলংস টু জি এর জন্য। আইডেন্টিটি কি ছিল? যে এ কম্পোজিশন ই ইকুয়াল টু ই কম্পোজিশন এ, এটা হচ্ছে আইডেন্টিটি ছিল। ইনভার্স কি ছিল? এ কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন এ ইকুয়াল টু ই হয়। আর কমিউটেটিভ ল কি ছিল? এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ। এগুলো আমি ডিটেলস আর ডিসকাস করছি না, হ্যাঁ, কারণ এগুলো সব সেকেন্ড সেমিস্টারে ছিল। যদি কারো মনে হয় না এরা তোরা এগুলো ডিটেলসে পড়বে, আমাকে বলবে, আমার প্রি রেকর্ডেড ক্লাস আছে, সেগুলো আমি প্রোভাইড করে দেবো, তোরা দেখে নিবি। তাহলে এটা হচ্ছে গ্রুপের বেসিক। এবার আমি আরেকটা গ্রুপ নিয়ে একটু আলোচনা করছি তোদের সাথে, সেটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ। পড়িয়েছি ব্যাচে প্রচুর। সিমেট্রিক গ্রুপ S3, ঠিক আছে? S3 সিমেট্রিক গ্রুপের ক্ষেত্রে, ঠিক আছে, দেখ সিমেট্রিক গ্রুপ, তাহলে সিমেট্রিক গ্রুপ হচ্ছে S3। তাহলে S3 ক্ষেত্রে কি আছে? S3 ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি A 1 2 3 অথবা ABC, যে কোনো একটার ওপর নিলেই তোর হয়।
তাহলে 1 2 3 বা এবিসির ওপর তোকে টোটাল সেটটাকে এখানে পারমুটেশন গ্রুপটাকে তোকে নিতে হবে, তাই না? 1 2 3 3 এর ওপর। এবার এখান থেকে দেখ, এখানে আমি কি করব, ধর S3 তে মেম্বারগুলো কারা? S3 তে মেম্বারগুলো হচ্ছে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4 অ্যান্ড রো 5। এটা করার একটা কারণ আছে, কারণ এখানে একটু আমাদের কাজ আছে, তার জন্য এটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার এখান থেকে দেখ, তাহলে রো 0 থেকে রো 5 পর্যন্ত এখানে এলিমেন্টগুলো। এবার কি করে রো 0 রো 1 থেকে রো 5 পর্যন্ত এলিমেন্টগুলো আসছে? দেখ, রো 0 এলিমেন্টটা হচ্ছে কি হয় তোরা জানিস, 1 2 3, দেন 1 2 3, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। রো 1 এলিমেন্টটা কি হয়? রো 1 এলিমেন্টটা হচ্ছে 1 2 3, তারপর এখানে 1 2 3, তো তাহলে 2 3 1 2 3 1। রো 3 কি হবে? রো 3 হচ্ছে 1 2 3 এর ওপরটা কমন, নিচেরটা হচ্ছে 3 1 2। তাহলে রো 0 রো 1 রো 2 চলে গেল, এটা রো 2, সরি, রো 0 রো 1 রো 2 চলে গেল। আমি এগুলো আবার জিওমেট্রিক্যালি কি বোঝায় সবগুলো সব বলে দিচ্ছি একবার। রো 3 হচ্ছে কি হবে, 1 1 কে ফিক্সড রাখবি, 2 3 রইলো, এটাকে ইন্টারচেঞ্জ করে দিবি, এটাকে 3 এটাকে 2 করে দিবি। রো 4 কি হবে? রো 4 হচ্ছে 1 2 3 কে রাখবি, এখানে 2টাকে ফিক্সড রাখবি, দেন এটাকে ইন্টারচেঞ্জ করবি, এটা 3 1। রো 5 কি হবে? রো 5 হচ্ছে 1 2 3 কে রাখবি, এখানে 3টাকে কমন রাখবি, 2 1, এটাকে ইন্টারচেঞ্জ করে দিবি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার টোটাল তোর সিমেট্রিক গ্রুপের এলিমেন্ট সংখ্যা, যেটা হচ্ছে 6টা হয়, এবং অর্ডার অফ S3 ইকুয়াল টু কিন্তু 6 হয়। অর্ডার অফ S3 ইকুয়াল টু কি? ইকুয়াল টু 6। এবার এখান থেকে এটা যদি আমি জিওমেট্রিক্যালি দেখি, যে জিওমেট্রিক্যালি এই ফিগারটা কি আছে সেটাকে যদি আমি দেখতে চাই, তাহলে কি করে আমার দেখতে হবে? এখান থেকে দেখ, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, পরের স্লাইডে আসছি। দেখ, এখানে এগুলো কিন্তু সব করিয়েছি, আমি সেকেন্ড সেমিস্টারে সব করেছি, আমি শুধু রিমাইন্ড করে দিচ্ছি, কারণ কারণ এখানে কাজে লাগবে আমার পড়াতে গেলে, এর জন্য একবার করে রিমাইন্ড করে দিচ্ছি। ডিটেলসে পড়ানো আছে। ধর এটা মনে কর 1, এটা 2, এটা 2, এটা মনে কর 3, ঠিক আছে? 1 2 3 এরকম করে বললাম। এবার এখান থেকে দেখ, এটাকে যদি আমি এখান থেকে যদি এটাকে দেখ, এটার অর্ডার কত? 6। তাহলে 6 অর্ডার ক্ষেত্রে আমরা D3 যেমন ভাবে করেছিলাম, D3 মনে আছে? ওই D3 যেমন করে ফর্ম করেছিলাম বা D3 কে যেমন করে লিখেছিলাম আমরা, ঠিক এটাও তেমন করেই হবে, কারণ D3 থেকে D3 আর S3 কিন্তু সেম জিনিসই পায়, ঠিক আছে? D3 আর S3 কিন্তু ডিফারেন্ট কিছু নেই। এবার এখান থেকে দেখ, যদি আমি এখানে কত ডিগ্রি রোটেশনে করব, এখানে দেখ 3টে ভার্টিসেস আছে, তাহলে 3টে ভার্টিসেস মানে এক একটা 3 দিয়ে 360কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 120 ডিগ্রি, 240 ডিগ্রি আর 360 ডিগ্রি যা অথবা 0 ডিগ্রি কি হয়? সেম হয়। তাহলে 0 ডিগ্রি মানে কি দেবে? 0 ডিগ্রি মানে ও সেই পজিশনেই বসে আছে, ও কিন্তু কোথাও যায়নি। কি করছে? 0 ডিগ্রি মানে কি? রো 0, রো 0 হচ্ছে 0 ডিগ্রি আন্ডারে যদি রোটেশন করিস, মানে কি 1 2 3 পজিশন হচ্ছে 1 2 3 হবে, চেঞ্জ হবে না। বোঝা গেল? যদি এটাকে এরকম করে অ্যান্টি ক্লকওয়াইজে যদি তুই 120 ডিগ্রি ঘোরাস, 120 ডিগ্রি, আমি যদি আর 120 ডিগ্রি নিই, এটাকে আর 0 ডিগ্রিও বলতে পারি, ঠিক আছে? অথবা 360 ডিগ্রিও বলতে পারি। যদি আর 120 ডিগ্রি নিই, এটা হচ্ছে রো 2 আমাদের, রো 1 সরি, তাহলে এখান থেকে কি হবে? একটা কোথায় যাবে? 120 ডিগ্রি ঘোরানো মানে কি? 120 ডিগ্রি ঘোরানো মানে 1 যাবে 2-তে, 2 যাবে 3-তে, আর 3 যাবে 1-এ। তাহলে এখান থেকে দেখ, 1 যাবে 2-তে, 2 যাবে 3-তে, 3 যাবে 1-এ, মানে একটা করে জাম্প করে গেল। আর যদি 240 ডিগ্রি ঘোরাই, তাহলে প্রথম পজিশনে ছিল 1টা এখানে, তাকে যদি 240 ডিগ্রি ঘোরাই, তাহলে 240 মানে কি? এইটুকু তো 120, এইটুকু আবার 120, এইটুকু আবার 120, তাহলে 240 মানে কি? 1 জাম্প করে কোথায় যাবে? একদম কিন্তু জাম্প করে যাবে 3-এ। তাহলে এখান থেকে কি হবে? 1 3-এ যাবে, তারপর 2 একটা জাম্প করে 1-এ যাবে, 2 যাবে 1-এ, 3 যাবে 2-এ, এরকম করে কিন্তু আসছে। তাহলে এটা হচ্ছে রোটেশন গেল। তাহলে রোটেশনের ক্ষেত্রে এরকম 3টে পাবো। একটা হচ্ছে রো 0, এটাকে রো 0 নাম দিই, এটাকে রো 1 বা আর 120, এটাকে রো 2 নাম দিই বা আর 240, ঠিক আছে? এরকম করে আমরা নামকরণ করি। তারপর আমরা কি আসছি?
তারপরে আমরা চলে আসছি হচ্ছে রো 3। রো 3 মানে কি, ধর সম্ভবত তুই কি করছিস, এবার রিফ্লেকশন দিবি। রিফ্লেকশনটা কি করে দিবি, রিফ্লেকশনটা মনে কর আমি এই লাইনটার সাপেক্ষে রিফ্লেকশন করছি। রিফ্লেকশন মানে কি, এই লাইনটার সাপেক্ষে এখানে মাঝখান দিয়ে ভাঁজ কর। ভাঁজ করলে কি হবে, বা এরকম করে ঘুরিয়ে দিস, যদি ঘুরিয়ে দিস 2 যাবে 3-এ, 3 যাবে 2-এ, বাট 1টা 1-এই থাকবে। তার মানে কি 1টা 1-ই আছে, 2 3, 2 গেছে 3-এ, 3 গেছে 2-এ, এগুলো কিন্তু জানিস তোরা। একবার করে শুধু আমি রিমাইন্ড, আমার কাজ হচ্ছে রিমাইন্ড করে দেওয়া তোদেরকে। তাহলে 1 যাচ্ছে, 1 একই আছে, 2 যাচ্ছে 3-এ, 3 যাচ্ছে 2-তে। তাহলে এখান থেকে এটা হচ্ছে এর সাপেক্ষে যখন আমি রিফ্লেকশন হলো, ঠিক একই রকমভাবে রো 4 কত হবে, রো 4 হবে হচ্ছে কি, এর সাপেক্ষে যখন ঘোরাবি, এর সাপেক্ষে কি করবি, 2 2-তেই থাকবে, জাস্ট 1 3-এ যাবে, 3 1-এ যাবে, তাই না? 2 2-তেই থাকবে, কি 1 3-এ যাবে, 3 হচ্ছে 1-এ যাবে, এটা হচ্ছে রো 4। একই রকমভাবে রো 5 কত হবে, রো 5 হচ্ছে এর সাপেক্ষে তুই রিফ্লেকশন করবি, এর সাপেক্ষে রিফ্লেকশন করলে 3 3-এ থাকবে, 1 2-তে যাবে, আর 2 1-এ যাবে। আশা করি জিওমেট্রিক্যালি তোরা এটা বুঝে গেছিস সব। এবার এখান থেকে একটা জিনিস দেখ, ভালো করে দেখ। আচ্ছা, এটা এখানে রো 0টা হচ্ছে আইডেন্টিটি, রো 1টা, রো 1টা কবার ঘোরালে, তার একবার ঘোরালে হচ্ছে এখানে আসছে। তাহলে রো 1কে, এই রো 1 মানে কি 120 ডিগ্রি, তো তাহলে 120 ডিগ্রিকে কবার ঘোরালে, বা এই পজিশনকে কবার ঘোরালে তুই আগের অবস্থায় ফিরে পাবি। মানে এখন তো পজিশন কি, এখন পজিশন এরকম হয়ে গেছে, মানে একটা ঘুরে গেছে, 2 2 না 1 হচ্ছে এখানে, 1 চলে এসেছে, 1 2 3। তাহলে কবার ঘোরালে, ঠিক আছে, রো 1কে কবার ঘোরালে তুই আগের অবস্থায় ফিরে পাবি, মানে এই যে অবস্থা, এটা একটা 1 নম্বর পজিশন মনে কর, এটা ফিরে পাবি, মানে অরিজিনাল পজিশনটা ফিরে পাবি কবার ঘোরালে, কবার ঘোরালে বল অরিজিনাল পজিশন ফিরে পাবি। এখান থেকে দেখ, বল বল। 3 বার ঘোরানো। 3 বার ঘোরালে, কারণ হচ্ছে দেখ, প্রথমে একবার ঘোরালে একটা 2-এ গেল, 2-এর পজিশনে গেল, একটা 2-এর পজিশনে গেল। আরেকবার ঘোরালে, ঠিক আছে, 2, তারপরে একটা এখানে এসেছিল, তারপরে এখানে যাবে, আরেকবার ঘোরালে এখানে যাবে, তাই 3 বার ঘোরালে ও আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে হচ্ছে এই অর্ডার অফ রো 1 ইকুয়াল টু কিন্তু 3। ঠিক একই রকম ভাবে, অথবা তুই 120কে দেখ 3 দিয়ে যদি গুণ করিস তাহলে 360 পাস। মানে আগের অবস্থায় যেতে গেলে তোকে কত, 120কে 360 অথবা 360-এর মাল্টিপল কিছু হতে হবে। তাহলে 120কে 360 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3 বারং 36, 360 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওটা 3, মানে অর্ডার হচ্ছে 3। একই সেম রকম ভাবে রো 2 তাহলে কত হবে, রো 2 240 আসে, 240কে কত দিয়ে গুণ করলে 360 বা 360-এর মাল্টিপল আসবে, মানে 360 ইনটু সামথিং, বল। তাহলে ওটাই হচ্ছে তার অর্ডার হবে। অথবা আরেকভাবে বের করা যায় অর্ডার, এটাকে যেমন লেখা যায় হচ্ছে বলতো কি, এটা তো আই হলো, এটাকে হচ্ছে লেখা যায় 1 2, 1টা 2, 2টা 3-তে, 1 2 3। এটা লেখা যায় হচ্ছে 1 3 2। এটাকে লেখা যায় হচ্ছে 2 3। এটাকে লেখা যায় হচ্ছে কত, 1টা 3-তে গেছে তো 3 এটা ভুল করেছি, এটা 2 2 2 হবে, হ্যাঁ এটা 2 হবে, ভুল লিখেছিলাম, আগেরটা হয়তো ঠিক করেছি। তাহলে এটা হচ্ছে 1 3, আর এটাকে এইভাবে লেখা যায়, এটা হচ্ছে 1 2। তাহলে এখানে দেখ 240-এর কত, 360-এর মাল্টিপল হতে গেলে কত হতে হবে, 240 240 কত হয়, 240-এর ডবল দুবার দিয়ে গুণ করলে কত হয়, 480। 480-কে আবার 240, তা 3 3 24 কত, 72। 240-কে যদি 3 দিয়ে গুণ করি, 3 24 72, 720 ডিগ্রি, 720 ডিগ্রি মানে 360-এর ডবল, মানে 360 ইন্টু 2, তাহলে 360-এর মাল্টিপল আসছে। তাহলে 360-এর মাল্টিপল মানে এর অর্ডার হচ্ছে 3। মিনিমাম কবার গুণ করে ওটা আসতে হবে, তাহলে এর অর্ডারও 3। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এইভাবেও মনে রাখতে পারিস, যেহেতু এটা 3 সাইকেল তাই এর অর্ডার 3, এটা যেহেতু 3 সাইকেল তাই অর্ডার 3, এটা যেহেতু 2 সাইকেল তাই অর্ডার 2, এটা যেহেতু 2 সাইকেল এর অর্ডার 2, এটা যেহেতু 2 সাইকেল এর অর্ডার 2। ঠিক আছে। আচ্ছা, এর সাব গ্রুপগুলো কি হয়, এগুলো কিন্তু সব পড়েছিস কিন্তু ডিটেলসে, যদি আরো ডিটেলসে পড়তে চাস তাহলে আমাকে বলবি, আমি ওই প্রি রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে দেবো, হ্যাঁ, মানে সেকেন্ড সেমিস্টারে, যদি কারো জানার ইচ্ছা থাকে। এবার এখান থেকে দেখ এর যে সাব গ্রুপ, S3-র যে সাব গ্রুপগুলো হয়,
S3 সাবগ্রুপগুলো কি হবে? একটা হচ্ছে, দেখ সাবগ্রুপে রো জিরোকে তোকে রাখতেই হবে, যেহেতু S3-র অর্ডার হচ্ছে 6, তাহলে এর সাবগ্রুপের অর্ডার হচ্ছে এই 6কে ভাগ করে। ঠিক আছে, কারো কারো অসুবিধা হতে পারে, ঠিক আছে, বাট অসুবিধার কিছু নেই, ওই 2-1 দিন ক্লাস করলে আবার দেখবি ঠিকঠাক হয়ে যাবে, বিশেষ করে নতুন যারা আছিস। দেখ S3-র অর্ডার হচ্ছে 6, তাহলে যেহেতু S3-র অর্ডার হচ্ছে 6, তাহলে এর ডিভাইজারগুলো কত? 1, 2, 3 আর 6। তার মানে সাবগ্রুপগুলোর অর্ডার কারা কারা হবে? সাবগ্রুপগুলোর অর্ডার 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, আবার 6ও হতে পারে। এগুলো কিন্তু সবাই সাবগ্রুপের অর্ডার হতে পারে, তাই তো? তাহলে 3 অর্ডারের সাবগ্রুপ কে হয়? দেখ 1 অর্ডারের সাবগ্রুপ হচ্ছে রো জিরো, এটা হচ্ছে 1 অর্ডারের সাবগ্রুপ, এটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ, তোরা জানিস। তারপর 2 অর্ডারের সাবগ্রুপ কে কে হবে? রো জিরো, রো থ্রি, এটা একটা সাবগ্রুপ হবে। রো জিরো, রো ফোর, এটা একটা সাবগ্রুপ হবে। আর রো জিরো, রো ফাইভ কেন হলো? দেখ এটার অর্ডার যেহেতু 2, তাহলে এখানে এলিমেন্টগুলোর অর্ডার, এটার অর্ডার যেহেতু 2, তাহলে এলিমেন্টের অর্ডার আইদার, যেহেতু এর অর্ডার 2, তাহলে এলিমেন্টের অর্ডার আইদার 1 হবে অথবা 2 হবে, যেহেতু এই সাবগ্রুপের অর্ডারটা 2। এখানেও তাই, এখানে দেখ রো থ্রির অর্ডার হচ্ছে 2। মাথার উপর দিয়ে আশা করে যাচ্ছে না, কারণ মাঝখানে একটা সেমিস্টার তোরা গ্রুপ থেকে ডিটাচ ছিলিস, আবার পড়তে পড়তে 2-1টা ক্লাস করলেই দেখবি মোটামুটি সড়গড় হয়ে গেছে, হ্যাঁ, মানে আবার আগের পজিশনে দেখবি ফিরে চলে এসেছিস, কারণ মাঝখানে একটা সেমিস্টার একটু অন্য কিছু চলে গেছিলো তো, তাই পরপর দিয়ে দিলে ভালো হতো। এবার তাহলে রো থ্রি অর্ডারটাও 2, তাহলে এক্ষেত্রে কিন্তু রো ওয়ানকে এখানে ঢোকাতে পারবো না, ঠিক আছে, কারণ রো ওয়ান ঢুকে গেলে কিন্তু রো ওয়ানের অর্ডার হচ্ছে 3, 3 কিন্তু 2কে ভাগ করে না, তাহলে সেক্ষেত্রে রো ওয়ান দিয়ে হবে না, ঠিক আছে, এগুলো আরও দেখে নিবি। তারপরে আরেকটা আছে, আরেকটা হবে হচ্ছে 3 অর্ডারের সাবগ্রুপ, 3 অর্ডারের সাবগ্রুপকে রো জিরো, রো ওয়ান আর রো টু, ঠিক আছে, এটা হচ্ছে 3 অর্ডারের একটা সাবগ্রুপ। আর নিচেই S3 নিজেই নিজের একটা সাবগ্রুপ, তাহলে এটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ। এটা কি? এটা হচ্ছে তোর ইমপ্রপার সাবগ্রুপ, আর বাদ বাকি 4টে, মানে রো জিরোর সাথে রো থ্রি, বাদ বাকি 3টে, রো জিরোর সাথে 3 নিবি, 4 নিবি আর 5 নিবি রো জিরোর সাথে, তাহলে এই 3টে হচ্ছে প্রপার সাবগ্রুপ, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রপার সাবগ্রুপ, রো জিরো, রো থ্রি, রো জিরো, রো ফোর, রো জিরো, রো ফাইভ, ঠিক আছে। আশা করি রো জিরো নিয়ে, S3 নিয়ে কারো কোনো অসুবিধা নেই। অসুবিধা হলে আবার প্রি রেকর্ডেড ক্লাস দেখে নিবি। এবার আমি চলে আসছি আজকের যে টপিক, কোসেট কি, কোসেটের ব্যাপার এবং কোসেটের ধারণা, কোসেটের এক্সাম্পল, তার সাথে কিছু থিওরেম ওদের ব্যাচে পড়িয়েছিলাম, সেগুলো আজকে ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ, দেখ চলে আসছি লেফট কোসেট। আচ্ছা, লেফট কোসেট আমি ধরলাম জি হচ্ছে একটা গ্রুপ, আর এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ। তাহলে এখানে মনে করে এটা হচ্ছে জি। শুধু কিন্তু গ্রুপ পড়লেই হবে না, গ্রুপ কিন্তু একটু যত্ন নিয়ে পড়তে হবে। মুখস্থ করলে তোর বরঞ্চ খাটনি বেড়ে যাবে, তুই যদি বুঝে পড়িস তোর খাটনি কমে যাবে, এটা সবসময় মাথায় রাখবি। তাহলে জি হচ্ছে একটা গ্রুপ, এইচ হচ্ছে তার একটা সাব গ্রুপ। আমি একটা এলিমেন্ট নিলাম, ধর এখান থেকে একটা এলিমেন্ট তুললাম, এ বিলংস টু জি। এ কিন্তু এখানেও থাকতে পারে, এ আবার এখানেও থাকতে পারে, ঠিক আছে, যেখানে খুশি এ থাকতে পারে, এটা জি থেকে উঠে আসলো। এবার আমি কি করছি, আমি এরকম নিচ্ছি, কি করলাম, দেখ যদি এ বিলংস টু জি অ্যান্ড স্মল এইচ বিলংস টু যদি এইচ হয়, তাহলে এখান থেকে বলতে পারি এ এইচ বিলংস টু জি হবে। কারণ কেন? কারণ হচ্ছে দেখ স্মল এইচ এইচ আছে মানে কি, এখান থেকে স্মল এইচ তুললাম, ও এইচ আছে মানে কি, ও হচ্ছে জি এরও মেম্বার, এইচ এর মেম্বার মানে জি এরও মেম্বার, কিন্তু জি এর মেম্বার মানে এইচ এর মেম্বার হতেও পারে নাও হতে পারে, কেন এ এখান থেকে যে এ তুলেছি এ কিন্তু জি এর মেম্বার, কিন্তু আমার ছবি অনুযায়ী এ কিন্তু এইচ এর মেম্বার নয়, কিন্তু স্মল এইচটা এইচ এরও মেম্বার আবার জি এরও মেম্বার। তো ছবি দেখে এ তো 11-12-এর জিনিস, শুধু কি যে আমাদের সেট থিওরি ছিল, সেট থিওরি থেকে আমাদের হয়ে যাচ্ছে এটা। তাহলে এখান থেকে এ এইচটা জি এর মেম্বার, তাহলে দুটো জি এর মেম্বারের
কম্পোজ করলে জি এর মেম্বার হয়, এটা কোন প্রপার্টি? ক্লোজ প্রপার্টি। এটা ক্লোজ প্রপার্টি। তাহলে এটা ক্লোজ প্রপার্টি, এটা জি এর মেম্বার হলো। কিন্তু এইচ এর মেম্বার হতেও পারে নাও হতে পারে, আমি জানি না, কিন্তু এইচ এর মেম্বার হতেও পারে নাও হতে পারে, কিন্তু জি এর মেম্বার হবে, এটা এটা কনফার্ম। তাহলে আমি একটা সাবসেট নিলাম, ধর আমি এরকম টাইপের, এই যে এ এইচ টাইপের, ঠিক আছে, মানে ধর এখানে এ নিলাম, এখানে অথবা বি নিলাম, এ দিয়ে এইচ এ মনে কর 10টা, ধর অর্ডার অফ জি ইকুয়াল টু মনে কর 12, আর অর্ডার অফ এইচ ইকুয়াল টু, একে তো ভাগ করে মানে 6। তাহলে এখানে মনে কর 6টা মেম্বার আছে, আর এখানে মনে কর টোটাল 12টা মেম্বার আছে। তাহলে এখানে 6টা, মানে আর এখানে 6টা, ঠিক আছে, বা এটাকে মনে কর ধরে অন্য কিছু ধর, এটাকে 4 ধর, 4 3 4 12, হ্যাঁ 4 ধর। তাহলে এখানে 4টে মেম্বার আছে, আর এখানে 8টা মেম্বার আছে, ঠিক আছে। এবার দেখ, তাহলে জি এর যে মেম্বার, যে কোনো একটা মেম্বার তুলবি, এই 8টার মধ্যে যে কোনো একটা তুলবি, সেই মেম্বারটা, সেটা মনে কর এ হতে পারে অথবা বি হতে পারে, সেই এ দিয়ে এই 4টে মেম্বারকে গুণ করবি, অথবা বি দিয়ে এই 4টে মেম্বারকে গুণ করবি, লেফট থেকে গুণ করবি, লেফট থেকে কম্পোজ করবি, গুণ বলতে গেলে কম্পোজিশন করবি। কম্পোজিশন যদি গুণ হয় গুণ, কম্পোজিশন যোগ হলে যোগ, যা হবে তাই। তাহলে আমি এ হচ্ছে একটা মেম্বার, সেটা সেই মেম্বারটা দিয়ে এইচ এর সমস্ত মেম্বারকে কম্পোজ করছি, যেখানে স্মল এইচ বিলংস টু এইচ থেকে উঠে আসবে। বোঝা গেল? মানে 4টে মেম্বারকেই গুণ করেছি। তাহলে এ দিয়ে যদি 4টে মেম্বারকে কম্পোজ করি, ধর সেই 4টে মেম্বার মনে করে এইচ এ আছে, সাপোজ এরকম ধরে নিলাম H1, H2, H3, H4, মনে কর এই 4টে মেম্বার আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যদি সবাইকে এ দিয়ে গুণ করি, তাহলে এ এইচ ইকুয়াল টু কেমন হবে? সবাইকে এ দিয়ে গুণ, এ এইচ ওয়ান, এ এইচ টু, এ এইচ থ্রি, এ এইচ ফোর, ঠিক আছে। এই সাবজেক্টটা কিন্তু পড়তে একটু বোরিংই লাগবে, ওই সাবজেক্টটা পড়তে দেখবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়তে খুব দারুণ লাগবে, ঠিক আছে। পড়েও আরাম হবে, তোদেরও পড়িয়ে সুবিধা, যে পড়াবে তারও সুবিধা। কিন্তু এই ব্যাপারটা একটু অন্যরকম, কারণ এটা এখানে না বুঝলে তুই একদিন কোনো ক্লাস যদি মিস করিস বা না বুঝিস, পরেরটা কিন্তু মিস করতে, মানে বুঝবি না, কারণ একটার সাথে একটা লিঙ্কেজ আছে, কিন্তু বুঝে পড়তে হবে ঠিকঠাক করে। তাহলে এক্ষেত্রে দেখ, তাহলে এইচ ইকুয়াল টু আমি এরকম কিছু করে পেলাম। এবার এটার সাথে এটা তো কি সমান হতেও পারে, নাও হতে পারে, আমি কি করে বুঝবো এটা সমান হবে কি হবে না? তাহলে এইচ যেটা দেখতে পাচ্ছিস, এটাকে ডিনোট করা হয় এ এইচ আকারে, মানে এইচ এর মেম্বারকে এ দিয়ে গুণ করেছি, লেফট থেকে গুণ করেছি, তাই এটাকে বলা হয় লেফট কোসেক্ট অফ এইচ ইন জি। বোঝা গেল? তাহলে এটাকে আমরা বলি কি, লেফট কোসেক্ট অফ এইচ ইন জি। ঠিক একই রকম ভাবে যদি আমি বি দিয়ে গুণ করি, তাহলে বিএইচ দেখতে কেমন হবে? বিএইচ এর চেহারা বা বিএইচ বাড়ির লোকগুলো এরকম দেখতে, তাহলে বিএইচ বাড়ির লোকগুলো দেখতে কেমন হবে? পিঠে একটা কুঁচো নিয়ে ঘুরবে, কি যে এইচ এর প্রত্যেকটা মেম্বারের পিঠে একটা কুঁচো, কি হবে সেটা? বিএইচ1, বিএইচ2, ঠিক আছে, বিএইচ3, মানে এই বাড়ির লোকগুলো দেখতেই হচ্ছে কি সবার পিঠে বি একটা হচ্ছে মনে কর আলুর বস্তা, এটা মনে কর হচ্ছে তোর চালের বস্তা। তাহলে এ হচ্ছে চালের বস্তা হলে এইচ বারের প্রত্যেকে কি এই এ চালের বস্তা নিয়ে ঘুরতে হবে, তাহলে বুঝতে পারবি এটা এ বাড়ির লোক। আর এটা হচ্ছে কি, যে এটা মনে কর ধানের বস্তা, বিটা বা আলুর বস্তা, আলুর দাম এখন কম আছে, ঠিক আছে। তাহলে এইচ বারের প্রত্যেকটা লোক এই আলু পিঠা আলুর বস্তা নিয়ে ঘোরে, বুঝতে পারছিস তো? তাহলে বি ইন্টু এইচ ফোর, তাহলে এটা আলাদা একটা লেফট কোসেক্ট, এটা একটা লেফট কোসেক্ট। বোঝা গেল? এবার এটা গুণের ক্ষেত্রে এরকম আছে, যদি যোগের ক্ষেত্রে হয় তাহলে এ প্লাস এইচ, এখানে তাহলে দেখতে কেমন হবে? প্রত্যেকটা মেম্বারকে, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ। তাহলে এ প্লাস এইচ দেখতে হবে কেমন হবে? এইচ এর প্রত্যেকটা এ প্লাস স্মল এইচ সাজ দ্যাট স্মল এইচ বিলংস টু এইচ। তাহলে আমাদের এক্সাম্পল অনুযায়ী কি হবে? মানে এইচ ওয়ান কে এ দিয়ে যোগ, এইচ টু কে এ দিয়ে যোগ, এইচ থ্রি কে এইচ দিয়ে যোগ, সবাইকে এ দিয়ে যোগ হবে। তাহলে এটা হচ্ছে যোগের ক্ষেত্রে, আর এই দুটো হচ্ছে গুণের ক্ষেত্রে। তাহলে এগুলো গেল সব লেফট কোসেক্ট। লেফট কোসেক্টে যা যা আছে সিমিলারলি লেফট কোসেক্টটা পুরোটাই পড়াবো, বইতেও তাই করা আছে। রাইট কোসেক্ট, রাইট কোসেক্ট পড়ানোর কোনো প্রয়োজনই নেই, মানে যাই লেফটে আছে তাই রাইট, শুধু উল্টে যাবে, এটা এইচ হবে, ঠিক আছে। ওটা হচ্ছে কি পিঠে কুচো নিয়ে ঘুরছিল, এটা বুকে কুচো নিয়ে ঘুরবে, মনে কর বুকে কিছু একটা নিয়ে ঘুরছে, ঠিক আছে। এটা হচ্ছে এইচ এ, স্মল এইচ এ, সাজ দ্যাট স্মল এইচ বিলংস টু এইচ, এরকম টাইপের দেখতে হবে। তাহলে আমরা লেফট কোসেক্ট পড়াবো, সিমিলারলি রাইট কোসেক্টটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ওটার পড়ানোর প্রয়োজন নেই, মানে তোদের বইতেও তাই করা হয়েছে। বোঝা গেল? কোষের সম্পর্কে একটু হালকা ধারণা পেলি তোরা। এবার আমি
পরবর্তী এক্সাম্পলগুলোতে চলে আসছি। দেখ নেক্সট কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল 1 বইতেই আছে, আমি সেখান থেকে দিয়েছি তোদের। মনে কর জি হচ্ছে জেড প্লাস আর এইচ হচ্ছে 3z প্লাস, ঠিক আছে? তাহলে জি হচ্ছে জেড প্লাস আর এইচ হচ্ছে 3z প্লাস। এবার এর লেফট কোসেট গুলো, এইচ এর লেফট কোসেট গুলো দেখ, এটা কিন্তু ইনফাইনাইট গ্রুপ, এটাও কিন্তু ইনফাইনাইট গ্রুপ, দুটোই কিন্তু ইনফাইনাইট গ্রুপ। আর আগে আমি যেটা নিয়েছিলাম এখানে যেমন এমনি বুঝতে পারছিলাম যে জিটা কিন্তু ফাইনাইট গ্রুপ, মানে ওর অর্ডারটা হচ্ছে 12, এইচটা হচ্ছে ফাইনাইট গ্রুপ, তার অর্ডারটা হচ্ছে 4, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু জি এর অর্ডারও ইনফাইনাইট, এইচ এর অর্ডার ইনফাইনাইট। তাহলে এই টাইপের ইনফাইনাইট অর্ডার গ্রুপের ক্ষেত্রে এইচ এর লেফট কোসেটগুলো কি করে বের করবো? আচ্ছা, এইচ এর মেম্বারগুলো দেখতে কেমন রে? মানে এই বাড়ির লোকগুলো দেখতে কেমন? এই বাড়ির লোকগুলো হচ্ছে ফর্সা, বেটে, চওড়া, লম্বা, এরকম টাইপের কিছু একটা হবে, ঠিক আছে? সেরকম কি যে প্রত্যেকটা জেড এর প্রত্যেকটা মেম্বারকে 3 দিয়ে গুণ থাকবে এখানে, তাই তো? তাহলে 3n such that n belongs to z। তাহলে এইখানকে এইচ এর লোকগুলোকে দেখতে এরকম হবে চেহারা, তাই না? এটা মানেই কি 0 +-3 +-6 এরকম টাইপের দেখতে হচ্ছে। আর জি মানে তো দেখতেই পাচ্ছি, জি মানে হচ্ছে 0 +-1 +-2 এরকম দেখতে হবে, ঠিক আছে? এটা হলো, এটা হচ্ছে জি। এবার দেখ আমি এবার এইচ এর লেফট কোসেট ইন জি বের করছি। সবার প্রথমে 0 + 8 যদি করি তাহলে এইচ এর মেম্বারগুলো তো এরকম দেখতে 3n টাইপের দেখতে। তাহলে 3n এর সাথে যদি 0 অ্যাড করি তাহলে কি হবে? 3n ই তা পাবো, 3n such that n belongs to z এরকমই পাবো। তার মানে এটা কি হলো? এটা h হয়ে গেল। তাহলে 0 + h = h, এটা যোগের সাপেক্ষে নিচ্ছি কিন্তু, হ্যাঁ? তাহলে এটা একটা লেফট কোসেট। এবার আমি 1 + h করব, তারপর 2 + h করব, তারপর 3 + h করব, তারপর 4 + h করব, এগুলো পরপর করব। 5 + h করব, দেন 6 + h করব, 6 + h করব, এগুলো সব আস্তে আস্তে করে আমি বের করব। দেখ এখানে 1 + h মানে কি? h এর মেম্বারগুলো তো 3n টাইপের দেখতে, তাহলে এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3n + 1, লেফট থেকে যোগ কর, রাইট থেকে যোগ কর, কারণ 1 + 2 যা হয় 2 + 1 ও কি হয়? সেমই হয়, ওটা কোনো ব্যাপার না। such that n belongs to z, তাহলে এটার চেহারা এরকম দেখতে হবে, কোনো অসুবিধা নেই আশা করি। সিমিলারলি এটা হচ্ছে 3n + 2, কারণ 2 যোগ হবে সবার সাথে, n belongs to z, এর চেহারা এরকম দেখতে হয়ে গেল। এর চেহারা কেমন হবে? এর চেহারা হচ্ছে 3n + 3 such that n belongs to z। ঠিক এটাকে আমি কি করব? এটাকে আমি 3টাকে কমন নিলাম, তাহলে n + 1 such that n belongs to z, এরকম দেখতে হলো চেহারা। সিমিলারলি এখান থেকে যদি আমি এই n + 1, দেখ n যদি একটা ইন্টিজার হয় তাহলে n + 1 একটা নতুন ইন্টিজার, তাহলে এটাকে লিখতে পারি 3, ধর k লিখলাম, বা n ড্যাশ মনে কর, such that n ড্যাশ belongs to z। একই ব্যাপার, এটা বলতে কার সাথে তাহলে সমান হয়ে গেল বলতো? এটা দেখতে কেমন? এটা কিন্তু এই h এর সাথেই দেখতে সমান হয়ে গেল না? ইন্টিজার তো, n তো ইন্টিজার, n ড্যাশ তো ইন্টিজার, সেই ইন্টিজার কি 0 +-1 +-2 সবই হতে পারে। তাহলে এটার মধ্যে ইকুয়াল টু কত হয়ে গেল? এটা হচ্ছে h এর সাথে সমান হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা কিন্তু h এর সাথে সমান হয়ে গেল। তারপরে এখান থেকে কি পাবো? 3n + 4 such that n belongs to z। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাবো? 3n + 3, দেখ 3 × n + 1 +1 পাবো না, such that n belongs to z, এটা পাবো তো? কারণ এখান থেকে দেখ এটা মানেই হচ্ছে 3n + 4, এটাকে লিখতে পারি কি 3 × n ড্যাশ + 1 such that n ড্যাশ belongs to z, যেখানে n ড্যাশ হচ্ছে n + 1। তাহলে এটা দেখতে কেমন হচ্ছে রে? এটা দেখতে কার মতো হচ্ছে? দেখ 1 + h এর মতো হচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু 1 + h। তাহলে দ্বিতীয়টা কত আসবে বল? দ্বিতীয়টা কত দেখতে আসবে? 5 + h টা তাহলে দেখতে কার মতো আসবে? 5 + h টা কার মতো দেখতে আসবে? 2 + 8 এর মতো। 2 + h এর মতো দেখতে আসবে। আর 6 + h টা কার মতো দেখতে আসবে? 6 + h টা কার মতো দেখতে আসবে বল? নিকিতা বল। 6 + h টা দেখতে কার মতো আসবে? এটা h এর মতো আসবে। কারণ কি বলতো?
3n প্লাস 6, তুই 3 কমন নে n প্লাস 2, তাহলে এটাও তো একটা নতুন ইন্টিজার ইকুয়াল টু 3n ড্যাশ সাজ দ্যাট n ড্যাশ বিলংস টু z। তাহলে এটাও দেখতে এরকম টাইপের হলো তো। তাহলে এখান থেকে কি 6 প্লাস h ইকুয়াল টু h আসলো। তাহলে 7 প্লাস h কত আসবে? 7 প্লাস h। সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো, তুই এখানে 3n আছে তো 3 দিয়ে ভাগ করবি, 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারকে, 3 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 0, 1 আর 2, তাই তো? তাহলে দেখ ওই কটাই ডিস্টিংক্ট আসবে, বাদ বাকি সব রিপিটেশন আসবে। দেখ এখানে 0 প্লাস h মানে h হচ্ছে একটা পেচ্ছি, ঠিক আছে, 1 প্লাস h আর 2 প্লাস h, এ বাদ দিয়ে আর কিছু পাবো না। আর বাদ বাকি সব দেখ রিপিট আসলো, এটাও রিপিট h, এটা 1 প্লাস h, এটা 2 প্লাস h, আবার h। আবার 7 প্লাস h কত দেবে? 7 প্লাস h দেবে, 3 দিয়ে ভাগ করে দিবি 7কে, 3 দুগুণে 6, তাহলে এক রিমাইন্ডার, তাহলে 1 প্লাস h এর সাথে সমান। ঠিক আছে, এবার এই তিনটের মধ্যেই বাদ বাকি সব রিপিটেশনগুলো আসবে। বোঝা গেল? শুধু 10 প্লাস h নেই, 100 প্লাস h নেই, এই 100 প্লাস h নিলেও কত আসবে? 3 দিয়ে ভাগ করবি, ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 1, তাহলে এটা মানেই দেবে 1 প্লাস h। বোঝা গেল? এই তিনটের মধ্যেই তুই পাবি, আর কিন্তু এক্সট্রা কোথাও আসবে না। তাহলে এখানে ডিস্টিংক্ট লেফট কোসেটকে, তাহলে এখানে তিনটে হচ্ছে ডিস্টিংক্ট লেফট কোসেট। তাহলে আমি পরের স্লাইডে বলতে পারি therefore there are 3 distinct left coset of h in G। ঠিক আছে, তাহলে there are 3 left coset of h in G, তাহলে তিনটে কিন্তু লেফট কোসেট আছে। এবার এখান থেকে দেখ, তোরা ভালো করে পড়বি, এই সেমিস্টারে কিন্তু একটু কঠিন থাকলেও নাম্বারটা কিন্তু ভালো ওঠে, কারণ এইবার যারা 6 সেমিস্টারে পড়ে, ওই স্নেহা বলে একটা মেয়ে আছে, ও 9.5 কিন্তু পেয়েছে এই সেমিস্টারে, হ্যাঁ ফোর্থ সেমিস্টারে। তাই তোরা একটু ভালো করে পড়লেই কিন্তু নাম্বার কোনো ব্যাপারই না নাম্বার তোলা, কিন্তু আর যদি না পড়িস তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, বিশেষ করে গ্রুপের পেপারটা। যে বুঝবি তার দেখবে খুব ভালো নাম্বার উঠছে, আর যার থেকে বুঝছিস না তার দেখবে আবার কম নাম্বার উঠছে। কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, ওই মোটামুটি যে মানে একটা গড় নাম্বার সবারই ভালো থাকে, মানে ফেল করে না সাধারণত। আচ্ছা, নেক্সট আরেকটা থিওরেম। আচ্ছা, একটা থিওরেম না, একটা এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল হচ্ছে, মনে কর আমি জি নিলাম S3, এই এখানে S3 টা আসলো, অ্যান্ড এইচ নিলাম মনে কর ρ0 ρ3। ঠিক আছে, তাহলে জি হচ্ছে S3 আর এইচ হচ্ছে ρ0 ρ3। এটাও তো একটা সাবগ্রুপ, একটু আগে দেখিয়ে দিলাম S3 সংক্রান্ত, বলে দিলাম একদম যে এটা একটা সাবগ্রুপ হয় ρ0 ρ3টা। তারপর আমি কি করছি, ρ0 জি এর সবাই তো, জি এর কটা মেম্বার, জি এর তো ছটা মেম্বার, ρ0 থেকে ρ5, তাহলে ρ0 এইচ বের করবো, ρ1 এইচ বের করবো, ঠিক আছে, ρ2 এইচ বের করবো, ঠিক একই রকম ভাবে ρ3 এইচ বের করবো, ρ4 এইচ বের করবো, অ্যান্ড ρ5 এইচ বের করবো। এটা মানে কি? আচ্ছা, ρ0 এইচ মানে কি, শোন একটা শুধু দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি তোরা নিজেরা করবি। ρ0 এইচ মানে সবাইকে ρ0 দিয়ে গুণ, মানে প্রি মাল্টিপ্লিকেশন, ρ0 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 ρ3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, ρ0 ρ3। তার মানে ঠিক আছে, এটা হলো। তারপর একটা ρ1 দিয়ে যদি কম্পোজ করি, ρ1 দিয়ে কম্পোজ করলে ρ1 ρ0 ρ1 ρ3। এবার এটা কোথায় পাবি, এটা কি করে পাবি, এটা মানে তুই অনেক রকম ভাবে দেখ। প্রথমটা তো ρ1 পেয়ে গেছিস তুই, প্রথমটা রো1, তা ρ1 ρ3 মানে কত? আচ্ছা, ρ3 মানে কত? ρ3 মানে হচ্ছে যে এই যে ρ3 মানে কি ছিল বলতো, এই এটার সাথে রিফ্লেকশন, মানে এটাকে এখানে, এটা এখানে গেছে। তারপর ρ1 মানে কত, ρ1 মানে 120 ডিগ্রি, তারপর 120 ডিগ্রি ঘুরিয়ে দে, তাহলে কথা পাবো। তারপর 120 ডিগ্রি, তার মানে কি, এটা 1, এটা 3 2, এবার 120 ডিগ্রি ঘুরিয়ে দিলে কত হবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেটা করলে ρ1 ρ3 করলে কত পাই, সেটা তুই অথবা এটাও করতে পারিস, অথবা তুই এইভাবেও দেখতে পারিস। কি করে বলতো, একটা দেখিয়ে দিচ্ছি, বাদটা কিন্তু আর দেখাও না। ρ1 ρ3, ρ1 মানে কত, 1 2 3 2 3 1, আর ρ3 মানে কত, 1 1 কমন, 2 3 3 2, এটা হয়তো ρ3। এবার এটাকে কি করে বের করতে হয় জানাই আছে, ও একটা একে গেছে, এটাকে আগে দেখতে হয়, একটা একে গেছে, একটা দুয়ে গেছে, তার মানে একটা দুয়ে গেছে, 2 3 গেছে, 3 1 গেছে, তার মানে 2 1 গেছে, 3 3 2 গেছে,
2 3 গেছে, তার মানে 3 3 গেছে, তাহলে এটা কে কে রে বলতো? 3 3 কমন, তাহলে এটা কে কে হয় রে? এটা 3 আর 3 কমন রো থাকলে 5, হ্যাঁ রো রো 5। 5 হয়, রো 5 হয়, গুড। তাহলে এটা হচ্ছে রো 5 হয়, তাহলে আমি এখানে পেলাম হচ্ছে রো 5। ঠিক আছে, সিমিলারলি তুই এখান থেকে দেখবি, এখান থেকে সিমিলারলি দেখে নিবি, এখান থেকে কি আসছে, এখান থেকে সিমিলারলি করে তুই এখান থেকে দেখতে পারিস যে রো 2 দিয়ে যদি সবাইকে গুণ করি, আমি একবার ডাইরেক্ট করেছি, রো 2 দিয়ে রো 0 কে গুণ করলে রো 2 পাচ্ছি, রো 2 দিয়ে রো 3 কে গুণ করলে, রো 2 দিয়ে রো 3 কে গুণ করলে রো 4 পাবো। ঠিক আছে, এর দেখে নিবি এটাই আসবে, ওই একই রকম ভাবে চেক করবি। রো 3 দিয়ে গুণ করলে এটা রো 3, আর রো 3 মানে হচ্ছে রো 0 দেবে। কেন বলতো? কারণ রো 3 তো অর্ডার 2, রো 3 কম্পোজিশন রো 3 মানে রো 3 স্কয়ার, রো 3 স্কয়ার, রো 3 স্কয়ার মানে কি? এটা আইডেন্টিটি দেবে, সবসময় রো 0 দেবে, কারণ এর অর্ডারটা 2। এবার দেখ, তাহলে একই রকম ভাবে পরে যদি এটাকে রো 4 দিয়ে সবাইকে গুণ করি, তাহলে প্রথমটা রো 4 পাচ্ছি, তারপরে রো 4 রো 3, রো 4 রো 3 কত দেবে? রো 4 রো 3 হচ্ছে রো 2 দেবে। ঠিক আছে, দেখে নিবি এখান থেকে। একই রকম ভাবে রো 5 দিয়ে রো 0 কে গুণ করলে এটা হচ্ছে তোর রো 5 দিল, আর রো 5 রো 3 মানে হচ্ছে রো 5 রো 3 মানে হচ্ছে রো 5 দেবে, সরি রো 1 দেবে, রো 1 দেবে। হ্যাঁ, তাহলে দেখ এখান থেকে দেখ, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, আর এটা এটা সেম। তারপরে ডিস্টিং কে, এখানে ডিস্টিং কত? 3টে পেলাম। কে কে ডিস্টিং? রো 0, এখানে ডিস্টিং কত? 3টে পেলাম লেফট কোসেট। এটা এটা একটা, এটা একটা, আর এটা একটা, তাহলে 3টে ডিস্টিং লেফট কোসেট। এই তিনটেও যা, এই তিনটেও তো সেমই দেখতে পাচ্ছি। আচ্ছা, তোরা আরেকটা এখান থেকে জিনিস খেয়াল করছিস, তাহলে নাম্বার অফ ডিস্টিং লেফট কোসেট হচ্ছে 3। কে এটা মানে এইচ, রো 0 এইচ মানে তো এইচ বলতে পারি, এইচ, রো 1 এইচ, আর হচ্ছে রো 2 এইচ। ঠিক আছে, এই তিনটে হচ্ছে ডিস্টিংক্ট লেফট কোসেট অফ এইচ ইন জি। আচ্ছা, আরেকটা এটাকে কি করে বের করতে পারি বলতো? এটাকে আমি বের করতে পারি, দেখ, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। এটা করলে কত? 6/2 ইকুয়াল টু 3 পাচ্ছি না? তাহলে এইটাই হচ্ছে কি নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট অফ এইচ ইন জি। বোঝা গেল? তার মানে এখান থেকে আমরা 3টে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তোরা আগের স্লাইডে দেখ, আগের স্লাইডে হচ্ছে এখান থেকে দেখ, এটার কিন্তু অর্ডার হচ্ছে ইনফিনিটি ছিল, এটার অর্ডারটাও কিন্তু ইনফিনিটি ছিল। তাহলে 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আচ্ছা, এখান থেকে দেখ, তাহলে এখানে কিন্তু আমার যেহেতু ইনফাইনাইট অর্ডার, এখানে কিন্তু আমি সেটা বের করতে পারিনি, যেখানে অর্ডার অফ জি হচ্ছে ইনফাইনাইট, অর্ডার অফ এইচও কিন্তু ইনফিনিটি, তাহলে সেক্ষেত্রে তো ভাগের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এটা যেহেতু ফাইনাইট অর্ডার, ঠিক আছে, তার জন্য এখান থেকে ভাগ করে পেয়ে গেলাম যে নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট অফ এইচ ইন জি 3টে হবে। ঠিক আছে, তাহলে কটা হচ্ছে এখান থেকে ফাইনাইট অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি সেটা। সিমিলারলি এক্সাম্পল 3 তোরা এটা নিজেরা বাড়িতে করবি। জি যদি S3 হয়, S3, আর এইচ যদি রো 0 রো 1 অ্যান্ড রো 2 হয়, তাহলে আশা করি বুঝতেই পারছিস এটার অর্ডার হচ্ছে 6, এটার অর্ডার হচ্ছে 3, তাই 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, তাই নাম্বার অফ ডিস্টিংক্ট লেফট কোসেট হচ্ছে 2টো হবে। এবার সেটা কোন দুটো হবে তোরা একটু দেখে নিবি, এটা নিজেরা করবি, বইতেও করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখান থেকে খেয়াল কর, একটা জিনিস এখান থেকে খেয়াল কর, এইচ এর মেম্বার কারা আছে? এইচ এর মেম্বার হচ্ছে রো 0 আর রো 3 হচ্ছে, এই দুটো হচ্ছে এইচ এর মেম্বার। ঠিক আছে, যখন দেখ রো 0 দিয়ে এইচ কে গুণ করেছি, অবশ্যই ক্লোজ প্রপার্টি অনুযায়ী কি এইচ দিয়ে যদি এইচ এর মেম্বারকে মানে কম্পোজ করি, সেটা তো এইচ এর মেম্বারই থাকবে, কারণ এইচ, এইচ মানে কি, এইচ হচ্ছে একটা নিজে একটা কি সাবগ্রুপ, সাবগ্রুপ মানে কি, ও তো গ্রুপ, এইচ তো নিজে একটা গ্রুপ, তাহলে এইচ এর মেম্বারকে দিয়ে কম্পোজ করলে সেটা এইচ এর মেম্বারই হয়।
তার মানে সেটা কি প্রপার্টি, সেটা তো ক্লোজ প্রপার্টি হোল্ড করছে না ও। তাহলে দেখ যখন রো জিরো এইচ মানে ও কিন্তু এইচই দেবে, এটা কিন্তু এইচই দিয়েছে তাই না, রো জিরো এইচ মানে এইচই দিয়েছে। আবার দেখ রো থ্রি হচ্ছে এইচ এর মেম্বার, তাহলে রো থ্রি যেহেতু এইচ এর মেম্বার তাহলে রো থ্রি এইচ ইকুয়াল টু কত দেবে, এইচই দেবে, কারণ এইচ এর মেম্বার দিয়ে যদি এইচ এর মেম্বারকে কম্পোজ করিস তাহলে এইচ এর মেম্বারই পাবো, নো ডাউট। বোঝা গেল? তা সিমিলারলি তোরা যে এখানে যে বললাম না, তার মানে এখান থেকে রো জিরো এইচ মানে তুই এইচ পাবি, ও রো ওয়ান এইচ মানে এইচ পাবি, এগুলো আর দেখার কোনো প্রয়োজনই নেই। আবার রো টু এইচ মানে এইচই পাবি তুই, কারণ এগুলো সবাই কিন্তু এইচ এর মেম্বার, এইচ এর মেম্বারকে দিয়ে এইচ এর মেম্বারকে কম্পোজ করলে তুই এইচ এর মেম্বারই পাবি। সিমিলারলি তুই কি করবি, তুই রো থ্রি এইচ, ঠিক আছে, রো ফোর এইচ আর রো ফাইভ এইচ এগুলো দেখবি সেম বেরোবে সবগুলো, এগুলো সবগুলো সেম বেরোবে, এবং সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি বেরোবে না, রো থ্রি, রো ফোর আর রো ফাইভ, দেখবি এই কটা বেরোবে, ঠিক আছে। তোরা কি কোনো ব্যাক নয়েজ পাচ্ছিস? তোরা পড়তে গেলে কোনো ব্যাক নয়েজ পাচ্ছিস রে? বল। পড়তে গিয়ে কোনো ব্যাক নয়েজ পাচ্ছিস? কে আছিস? রচয়িতা কোনো ব্যাক নয়েজ পাচ্ছিস? না স্যার, ঠিক আছে। ও ঠিক আছে। না আমার ছেলে খাওয়াচ্ছে, কান্না করছে তো তাই সেই শব্দ আসতে পারে, হ্যাঁ, পাশের ঘরে দাও। আচ্ছা এবার এখান থেকে দেখ, তাহলে জি হচ্ছে এস থ্রি, এইচ হচ্ছে রো জিরো, রো ওয়ান, রো টু। এবার এখান থেকে আমরা ওরকম করে বের করব। তাহলে এটা এক্সাম্পল। এবার নতুন একটা থিওরেম আমরা করছি, থিওরেম নাম্বার হচ্ছে, তোদের সাথে মিলবে না, বইটা বের করে নিস। 2 পয়েন্ট কত তোর, 12.1 আছে নাকি 13.1? দেখ 1 নাম্বার থিওরেম, হ্যাঁ তোদের বইতে কত আছে, 1 নাম্বার থিওরেম। দেখ কি বলছে, জি হচ্ছে একটা গ্রুপ। তাহলে আমরা প্রত্যেকটা থিওরেমকে আমি যেমন করে করছি, তোদের কাজও থাকবে কি, তোরা জানিস যারা পুরনো আছিস, আমি যেমন করে খাতায় করছি, বোর্ডে করছি, সেরকমই কিন্তু তোরাও বাড়িতে ওরকম করে করে ফেলবি, যারা পুরনো আছিস তারা তো ঠিক জানিসই। আর এইচ হচ্ছে জি এর একটা সাব গ্রুপ, এইচ হচ্ছে জি এর একটা সাব গ্রুপ। তাহলে এখান থেকে তোকে বলছে যদি স্মল এইচটা এইচ থেকে উঠে আসে, তোকে প্রমাণ করতে হবে স্মল এইচ এইচ ইকুয়াল টু এইচ। এটাই তো আমি এতক্ষণ এক্সাম্পল দিয়ে দেখালাম, যে যদি এইচ এর মেম্বার হয় তাহলে এইচ এর মেম্বার দিয়ে যদি এইচ কে করিস তাহলে এইচই পাবি, এইচ এর মেম্বার দিয়ে এইচ কে করলে এইচই পাবি, এইচ এর মেম্বার দিয়ে এইচ কে কম্পোজ করলে এইচই পাবি তুমি। তাহলে সেটাই এখানে বলেছে ওরা প্রমাণ করতে। তাহলে এবার এই প্রমাণটা আমরা করছি। তাহলে ঠিক থিওরেমের স্টেটমেন্ট এরকম করে খাতায় লিখবি, দেন প্রুফটা যেমনভাবে করাচ্ছি স্টাইলটা, যারা নতুন আছিস তারা, যারা জানিস না তারা একটু দেখে নে। আমি ধরলাম আচ্ছা দুটো সেট, এখানে তো দুটো সেট অ্যাকচুয়ালি, স্মল এইচ এইচ আর ক্যাপিটাল এইচ, এই দুটো তো সেট, দুটো সেট মনে কর এ আর বি। আমরা অনেক করেছি এগুলো, যে দুটো সেটকে সমান দেখানো মানে কি, দুটো সেটকে সমান দেখানো মানে এ সাবসেট বি দেখানো অথবা বি সাবসেট এ দেখানো। এই দুটোকে কম্বাইন করে বলতে পারি এ ইকুয়াল টু বি, তাই না? আমাকে দুটো সেটকে সমান দেখানো মানেই একটা অপরটার সাবসেট প্রমাণ করা। এবার দেখ সাবসেট প্রমাণ করা মানে কি আবার ছিল, যে এখান থেকে একটা করে মেম্বার তুলবো সেটা দেখবো বিতে আছে, মানে এ থেকে একটা মেম্বার তুলবো সেটা দেখবো বিতে আছে, আবার বি থেকে একটা মেম্বার তুলবো দেখবো সেটা এতে আছে, এটাই তো আমার নির্দিষ্ট নিয়ম। তাহলে আমি ধরলাম এখান থেকে একটা মেম্বার তুলি, হ্যাঁ, যে লেট স্মল পি বিলং টু স্মল এইচ এইচ। তাহলে স্মল পি যেহেতু এখান থেকে উঠে এসছে, তাহলে স্মল পি চেহারা দেখতে কেমন হবে, কারণ এই বাড়ির লোকগুলো দেখতে কেমন, এই বাড়ির লোকগুলো হচ্ছে পিঠে একটা পুজো নিয়ে ঘুরছে, সেটা সেই পুজোটাকে স্মল এইচ, তাহলে স্মল এইচ ইন্টু এইচ ওয়ান, এইচ ওয়ানটা হচ্ছে এইচ থেকে উঠে আসলো, তাহলে পি লোকটাকে দেখতে হচ্ছে এরকম হবে, মানে এইচ এর মেম্বার হবে, তার সাথে পিঠে একটা পুজো থাকবে স্মল এইচ, এটা সবার মধ্যে কমন থাকবে। তাহলে এটা ফর সাম, এখানে লিখতে পারিস ফর সাম স্মল এইচ ওয়ান বিলংস টু এইচ এর জন্য এটা পাবো। এবার দেখ স্মল এইচটা এইচ এর মেম্বার, এইচ ওয়ানটা এইচ এর মেম্বার, তাহলে তাদের কম্পোজ করলে কোথাকার মেম্বার পাবো, ঠিক আছে, স্মল এইচটা এইচ এর মেম্বার, এইচ ওয়ানটা এইচ এর মেম্বার, তাহলে তাদের কম্পোজ করলে এটা এইচ এর মেম্বার হবে না? আমি ধরলাম এটা হচ্ছে এইচ টু, আমি তাহলে এটা এইচ এর মেম্বার, সেই এইচ এর মেম্বারটা কে, আমি ধরলাম সেটা হচ্ছে এইচ টু দেখতে, এটাকে দুটো কম্পোজ করে এইচ টু পেয়েছি, কেন এইচ এর মেম্বারই পাবো।
তাহলে এটা এইচ টু বিলংস টু এইচ। একবার ডাইরেক্টও লিখতে পারিস এইচ টু না ধরে, বইতে ওরা ধরেনি, ওরা ডাইরেক্ট করে দিয়েছে, একই ব্যাপার, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এখান থেকে পেয়ে গেলাম পি বিলংস টু এইচ, দেয়ারফর পি বিলংস টু এইচ। তাহলে এখান থেকে ধরে নিলাম পি বিলংস টু স্মল এইচ এইচ, সেখান থেকে পেয়ে গেলাম পি বিলংস টু এইচ। তাহলে এটা ইমপ্লাই করছে কি স্মল এইচ এইচ সাবসেট অফ এইচ। সাবসেট বলতে গ্রুপে এই সাবসেট এরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিলেই হয়। এবার সিমিলারলি উল্টো, আমি ধরলাম যে কিউ লেট, এবার উল্টো করে ধরছি যে লেট কিউ বিলংস টু এইচ, ঠিক আছে। তাহলে কিউ যদি এইচে থাকে তাহলে কিউটার দেখ চেহারা দেখতে কেমন হবে, কিউ এর চেহারা এইচ বাড়ির লোকগুলোকে দেখতে কেমন, যে এখান থেকে বলতে পারি যেহেতু স্মল এইচ বিলংস টু এইচ, দেয়ার এক্সিস্ট ইউনিক এক্স, এই জায়গাটা আমি বুঝিয়ে দিচ্ছি চিন্তা করে, সাজ দ্যাট এইচ এক্স ইকুয়াল টু কিউ, ঠিক আছে। সাজ দ্যাট এইচ এক্স ইকুয়াল টু কিউ, এটা কি করে পাচ্ছি, এটা কি করে পাচ্ছি শোন। আচ্ছা আমাকে বল এইচ এ মনে কর, এইচ এ মনে কর তুই দুটো মেম্বার আছে, এইচ ওয়ান এইচ টু, তারপরে ধর 10 পর্যন্ত আছে, এইচ 10 মনে কর 10 পর্যন্ত আছে এইচ এ। এবার সবাইকে মনে কর, এবার এখান থেকে এর মধ্যে কেউ একজন আছে পি বা কিউ, এর মধ্যে কিউ একজন কেউ আছে। এবার এর ভেতরে স্মল এইচ, ধর এটা স্মল এইচও আছে, স্মল এইচ এইচ টু এইচ 10 এরকম করে আছে। এবার আমি কি করছি, স্মল এইচ দিয়ে যদি আমি সবাইকে আবার কম্পোজ করি, সবাইকে স্মল এইচ দিয়ে কম্পোজ করছি, মানে এদের মধ্যে কেউ কিন্তু কিউ আছে, তাহলে সবাইকে যদি স্মল এইচ দিয়ে কম্পোজ করি, তাহলে স্মল এইচ ইন্টু এইচ, স্মল এইচ ইন্টু এইচ টু ডট 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 স্মল এইচ ইন্টু এইচ 10, সবাইকে কি করেছি এইচ দিয়ে কম্পোজ করেছি, প্রি মাল্টিপ্লাই করেছি সবাইকে। তাহলে কিউ যেহেতু এখানকার মেম্বার, তাহলে এদের মধ্যে কেউ না কেউ কিউ তো হবে, কারণ ক্লোজ প্রপার্টি অনুযায়ী কি কিউ যদি এখানে মেম্বার থাকে তাহলে এদের মধ্যেই কেউ কিউ না কিউ হবে। কারণ কি যদি এই এইচ এর মেম্বারকে এইচ এর মেম্বার দিয়ে কম্পোজ করি তাহলে তারাও কি হয় এইচ এর মেম্বারই হয়, তাহলে এরা সবাই কিন্তু এইচ এর মেম্বার, তাহলে এদের মধ্যে কেউ না কেউ কিউ হবে। তাহলে কিউ কে হবে আমি তো জানি না, আমি ধরলাম যে কিউ হচ্ছে এইচ এর সাথে এক্স গুণ করলে হচ্ছে, ঠিক আছে, এইচ এর সাথে এক্স গুণ করলে আমি কিউ পাচ্ছি। তুই তো সাপোজ ধর এটাকে যদি আমি আরো এক্সাম্পল দিয়ে ভাঙি, এখানে এক্সাম্পল মাস্ট, যত এক্সাম্পল নিয়ে আমি কাজ করবো ততই তোদের সুবিধা হবে, ওর জন্য টাইমটাও লেগে যায়, সিলেবাসও এদিকে বড়, প্লাস আবার তোর এগুলো পড়াতে গেলে অনেকটা টাইমও লেগে যায়। তাহলে আমি ধরলাম ধর আমাকে ধর কিউ এর মান আমি ধরলাম 5, তাহলে 5 ইকুয়াল টু, এটা ধর যোগের সাপেক্ষে নিচ্ছি, 5 ইকুয়াল টু সাপোজ এইচ এর মান মনে করলাম 1, তাহলে 1 প্লাস কত করতে হবে, কত যোগ করলে 5 পাবো, নিশ্চয়ই বুঝতেই পারছিস যে 1 এর সাথে আমি কত যোগ করলে 5 পাবো, নিশ্চয়ই 4 যোগ করলে 5 পাবো। তারপরে যদি কিউ এর মান মনে করো আমি 10 ধরি, কিন্তু এইচ এর মান 1ই আছে, হ্যাঁ এইচ এর মান 1, তাহলে 10 পেতে গেলে একের সাথে কত যোগ করতে হবে, 9 যোগ করতে হবে। এখানে কি 5 পেতে গেলে একের সাথে কত যোগ করতে হবে, একের সাথে 4ই যোগ করতে হবে, তাহলে এটা কি ইউনিক, 4 বাদ দিয়ে অন্য কিছু যোগ করলে কিন্তু 5 আসবে না। তাহলে আমাকে 10 পেতে গেলে একের সাথে কত যোগ করতে হবে, 9ই যোগ করতে হবে। সেরকমই এখানেও তাই, যে এইচ এর সাথে এক্স কম্পোজ করলেই আমি কিউ পাবো, আদারওয়াইজ পাবো না। সেটা হচ্ছে ইউনিক, একটা ইউনিক এক্স থাকবে যাতে করে এইচ এক্স ইকুয়াল টু কিউ হয়, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিবি। তাহলে কিউ এর চেহারা দেখতে কেমন হলো রে, এক্স তো এইচ এর মেম্বার, তার পিঠে কুজো, তার পিঠে কুজোটা কি, তাহলে এটা কোন বাড়ির লোকের চেহারা রে, এটা এই বাড়ির লোকের চেহারা না, স্মল এইচ এইচ, কারণ এই বাড়ির লোকগুলো এরকম দেখতে, তাহলে এটা বিলংস টু স্মল এইচ এইচ, ঠিক আছে। তাহলে দেখ কিউ ধরেছিলাম এইচ থেকে উঠে আসছে, তাহলে কিউ এখানে আছে, তাহলে এখান থেকে বলতে পারি কি স্মল এইচ সাবসেট অফ এইচ, তাহলে দুটোকে, তাহলে এটা এখানে এই সাবসেট চিহ্ন দিতে পারি, সেটাও চিহ্ন দিতে পারি, যার যার ইচ্ছা। তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি দুটো সমান, আমার প্রমাণ কমপ্লিট। দেওয়ার পর এখান থেকে ছোট্ট করে লিখে দিলাম, এখানে লিখে দিলাম স্মল এইচ এইচ ইকুয়াল টু এইচ। এই যে অ্যাভেলেবেল রেকর্ড ক্লাস অন এভরি টপিক অফ বিএসসি ম্যাথামেটিক্স, ঠিক আছে, এটা কিন্তু সত্যি সত্যি অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম টপিক আমার কাছে এখন রেকর্ডেড ক্লাস হয়ে গেছে কিন্তু, হ্যাঁ ম্যাক্সিমাম, মানে প্রায় 60-70% রেকর্ডেড ক্লাস প্রত্যেকটা টপিকের হয়ে গেছে। আচ্ছা পরের স্লাইডে চলে আসছি।
তাহলে এটা একটা থিওরেম গেল। নেক্সট থিওরেম চলে আসছে আমরা। দু নাম্বার থিওরেম, 2.12.2 অথবা 13.2 এরকম কিছু হবে কারো বইতে। আমি ধরলাম জি হচ্ছে একটা গ্রুপ আর এইচ হচ্ছে একটা সাবগ্রুপ। তাহলে জি, এটা এইচ, তাহলে এটা কত, এইটুকু পার্ট কত, এটা হচ্ছে জি মাইনাস এইচ না, মানে এইচ থেকে যদি জি থেকে যদি এইচটাকে বাদ দিই তাহলে এই পার্টটা পাবো, তাই না? তাহলে এটা হচ্ছে জি মাইনাস এইচ। তোকে বলেছে, আমি ধরলাম এখান থেকে একটা মেম্বার তুললাম এ, যে ধরলাম এ বিলংস টু জি মাইনাস এইচ, ঠিক আছে? এ বিলংস টু জি মাইনাস এইচ এটা ধরে নিলাম আমি। তাহলে তোকে বলেছে এ এইচ আর এইচ ইকুয়াল টু 5 হবে, মানে এই এ দিয়ে যদি এইচকে গুণ করি তাহলে একটা নতুন একটা লেফট কোসেক পাবি, এবং সেই লেফট কোসেকটা মানে এইচ হচ্ছে সেই লেফট কোসেকটা, আর এইচ এর মধ্যে কোনো কমন মেম্বার থাকবে না, মানে টোটালটাই আলাদা হবে। তাহলে এটা কি করে প্রমাণ করবো আমরা? দেখ, এটা প্রমাণ করার জন্য আমি কি নিচ্ছি, এখান থেকে আমি ধরছি, এটা কন্ট্রাডিকশন দিয়ে দেখাবো প্রুফ। আমি ধরছি এরা বলেছে ইকুয়াল টু 5 হবে, তাহলে আমি কন্ট্রাডিকশন দিয়ে দেখাবো নাকি, আমি নট ইকুয়াল টু 5। আমি ধরলাম যে লেট এ এইচ ইন্টারসেকশন এইচ এটা নট ইকুয়াল টু 5, তাহলে এদের মধ্যে কেউ না কেউ কমন আছে। আমি ধরলাম যে এদের মধ্যে পি আছে, যে লেট পিটা হচ্ছে কমন, বইয়ের মতোই করছি, হ্যাঁ বইয়ে যেরকম ধরেছে আমি সেরকম করেই ধরছি, তাই তোদের বুঝতে সুবিধা হয় পরবর্তীকালে। আমি ধরলাম পি এইচ ইন্টারসেকশন এইচ আছে, তাহলে পি কোথায় আছে, পি এইচ এ আছে, পি বিলংস টু এইচ অ্যান্ড পি বিলংস টু এইচও হবে। আচ্ছা, পি এইচ আছে মানে পি এর চেহারা দেখতে কেমন হবে রে, এ ইন্টু এইচ ওয়ান ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ অ্যান্ড পি ইকুয়াল টু এইচ টু, এরকম টাইপের দেখতে হবে, ফর সাম এইচ ওয়ান কমা এইচ টু বিলংস টু এইচ এর জন্য এটা হবে। এবার দেখ, এটাও পি এটাও পি, তাহলে পি তো একজনই, একটাই লোক, দু রকম চেহারা হতে পারে না, তাই না? তাহলে একটা লোকের মানে দুটো আলাদা আলাদা চেহারা মানে কি, তাহলে নিশ্চয়ই দুটো সমান। তাহলে এখান থেকে বলতে পারি এ এইচ ওয়ান ইকুয়াল টু এইচ, এটা বলা যেতেই পারে। তাহলে এখান থেকে আমি যদি এইচ ওয়ান ইনভার্স মানে এ এইচ ওয়ান ইনভার্স আর এইচ ইন্টু এইচ ওয়ান ইনভার্স, তাহলে এইচ ওয়ান ইনভার্স দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা মানে তো ই হয়ে গেল, তাহলে ই ইন্টু এ মানে এ, তাহলে এ ইকুয়াল টু এইচ ওয়ান ইনভার্স। তাহলে দেখ, এটা এইচ এর মেম্বার, এটাও এইচ এর মেম্বার, কারণ এইচ ওয়ান যেহেতু এইচ এর মেম্বার তাহলে ইনভার্সটা এইচ এর মেম্বার, কারণ এইচ এর মেম্বার, এইচ হচ্ছে সাবগ্রুপ মানে ইনভার্সটা ওর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে এই দুটোর কম্পোজিশন করলে সেটাও এইচ এর মেম্বার, তাহলে এই গোটাটা হচ্ছে এইচ এর মেম্বার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ বিলংস টু এইচ, কিন্তু এ তো বিলংস টু জি মাইনাস এইচ, তাহলে এটাই কন্ট্রাডিকশন, এর কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনটা কেন না, কারণ আসছে এটা এইচ আছে বলছে, কিন্তু এ তো আমার ছিল কোথায়, এ তো জি মাইনাস এইচ থেকে উঠে এসেছিল। এটা কেন কন্ট্রাডিকশনটা হয়েছে, আমি বলেছিলাম এটা নট ইকুয়াল টু 5, তাহলে অবশ্যই তারপর বলতে পারি যে এ এইচ ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু 5 হবে, মানে ওদের মধ্যে কোনো কমন থাকবে না। বোঝা গেল? নেক্সট চলে আসছি, নেক্সট থিওরেম, 3 নাম্বার। খুব সহজ প্রমাণ, এটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ পরীক্ষায় আসতেও পারে। দেখ, জি হচ্ছে একটা গ্রুপ, আর সেম গল্প, এইচ হচ্ছে সাবগ্রুপ, সব জায়গায় করতে এই গল্পটা সেম লিখছি, এইচ হচ্ছে সাবগ্রুপ। এখানে বলছে যে এইচ এর যে কোনো দুটো লেফট কোসেট, ধর এ এইচ আর বি এইচ, এরা হচ্ছে যে কোনো দুটো অ্যানি টু লেফট কোসেট,
ঠিক আছে, যে কোনো দুটো লেফট কোসেট আইদার তারা আইডেন্টিক্যাল হবে, মানে আইদার তারা পুরোপুরি সমান, মানে আইদার AH ইকুয়াল টু BH হবে, অর AH ইন্টারসেকশন BH ইকুয়াল টু ফাই হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বোঝা গেল? তার মানে কি, ধর এই যে দুটো ধর লেফট কোসেট আইদার তার টোটালটাই ডিফারেন্ট, অথবা যদি সমান হয় তা টোটালটাই সমান। মানে এরকম হবে না, ঠিক আছে, এরকম কিছু হবে না কি যে এটা এটা এরকম কিছু হবে না। যা বাবা, এটা কেমন হয়ে গেল রে, এরকম কিছু কিন্তু হবে না। বুঝতে পারছিস? মানে এটার মধ্যে কিছু কমন থাকবে এরকম কোনোদিনই কিন্তু হবে না। যা হবে আইদার তারা টোটালটাই ডিফারেন্ট হবে, ঠিক আছে, অথবা টোটালটাই সেম হবে। কিন্তু এরকম হবে না যে এদের মধ্যে কিছু কমন আছে, এরকম কিন্তু কখনোই কিছু কিছু হবে না। তাহলে আইদার তারা পুরোটাই সেম অথবা টোটালটাই ডিফারেন্ট। এবার এটাকে আমি একটু অন্য লজিকে করব। লজিকটা কি, যদি একটাও কমন থাকে, ধর আমি বললাম দুটোর মধ্যে একটা কমন আছে, তাহলে একটা কমন মানে পুরোটাই সমান। একটাও যদি কমন থাকে তাহলে পুরোটাই সমান। আর আগে জিনিসটা বোঝায় তারপর আস্তে আস্তে দেখ প্রুভ করছি। দেখ, আমি ধরলাম যে এরা নট ইজ ইকুয়াল টু ফাই। ফাই মানে কি, ওদের মধ্যে কমন আছে একটা কেউ। আমি ধরলাম যে লেট AH ইন্টারসেকশন BH এটা নট ইজ ইকুয়াল টু ফাই। তাহলে নট ইজ ইকুয়াল টু ফাই মানে কি, এদের মধ্যে কেউ না কেউ কমন আছে। তাহলে আমি ধরলাম যে লেট P belongs to AH ইন্টারসেকশন BH, এটা আমি ধরে নিলাম। তাহলে P হচ্ছে H ও আছে, P BH ও আছে, একটু আগে দেখলাম। তাহলে P belongs to H and P belongs to BH। তাহলে এখানে যেহেতু AH আছে তাহলে P এর চেহারা দেখতে কেমন হবে? AH1। and P এর চেহারা দেখতে কেমন হবে? যেহেতু BH আছে তাহলে P টা খুঁজে নিয়ে ঘুরবে B, তাহলে AH2 for some H1 belongs to H2। এবার দেখ, দুটোই যেহেতু P এর রিপ্রেজেন্টেশন, তো দুটো P কি হবে? সেম হবে। তাহলে AH1 ইকুয়াল টু BH2, এটা আমরা কিছু একটা পেলাম, ঠিক আছে, AH1 ইকুয়াল টু BH2। এবার এখান থেকে আমি দুটো, প্রথমে A এর মান বার করবো, তারপরে B এর মান বার করবো। দেখ, এটাকে আমি যদি H1 ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? AH1 H1 ইনভার্স ইকুয়াল টু BH2 H1 ইনভার্স ইকুয়াল টু A ইকুয়াল টু BH2 H1 ইনভার্স, এটা একটা পেলাম। আরেকটা মনে কর AH1 H2 ইনভার্স, এটা লিখলাম। তাহলে BH2 ইনভার্স, আমি একবার B এর মান A এর মান বের করলাম এটা, এবার এখান থেকে B এর মান বের করছি। তাহলে B এর মান বের করতে গেলে কি করতে হবে? তোকে H2 কে তাড়াতে হবে। তাহলে H2 কে কি করে তাড়াবো? তাহলে H2 ইনভার্স দিয়ে দুদিকে পোস্ট মাল্টিপ্লাই করবো, তার জন্য H2 ইনভার্স দিয়ে দুদিকে পোস্ট মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে B এর মান কত আসবে? তাহলে B ইকুয়াল টু, এটাকে আগে লিখছি, হ্যাঁ, তাহলে B ইকুয়াল টু AH1 H2 ইনভার্স, দেখ এরকম কিছু একটা পেলাম। তাহলে A এর মান ইন টার্মস অফ B তে পেলাম, B এর মান ইন টার্মস অফ A তে পেয়ে গেলাম। বোঝা গেল? এবার আমি কি করছি, এবার এখান থেকে দেখে নে। দেখ, পরের স্লাইডে চলে আসছি। আমি প্রমাণ করব, আমার উদ্দেশ্য হচ্ছে AH ইকুয়াল টু BH প্রমাণ করা। মানে কি, একটাও যদি সেম থাকে, মানে দুটোর মধ্যে একটাও যদি থাকে তাহলে টোটালটাই সেম, আর সেম নেই মানে কোনোটাই নেই, আলাদা। বোঝা গেল? একটাও যদি দুটোর মধ্যে সেম থাকে, এই দুটোর মধ্যে যদি একটা এলিমেন্টও সেম থাকে তাহলে টোটালটাই সেম। এই টোটালটা সেম মানে এটা H ইকুয়াল টু BH। এই দুটো সেটকে সমান দেখানো মানে কি রে? একটু আগে তোরা দেখলি না যে দুটো সেটকে সমান দেখানো মানে কি, একটা অপরটা সাবসেট, মানে H সাবসেট BH আরেকবার BH সাবসেট H, এটা দেখানো, তাই তো? আশা করি বুঝতেই পারছিস। একটু আগে বললাম তোদের স্টেপ বাই স্টেপ, খুব সহজ জিনিস, করে ফেলবে এগুলো তাড়াতাড়ি করে। নেক্সট স্লাইডে চলে আসছি। তাহলে আমি ধরলাম, তাহলে যেহেতু আমাকে AH সাবসেট BH দেখাবো সবার প্রথমে, তাহলে আমি ধরলাম যে লেট X belongs to AH। তাহলে X এর চেহারা দেখতে কেমন হবে? AH যেহেতু আগে ধরে নিয়েছিলাম 2 পর্যন্ত, তাহলে এখানে AH3 ধরলাম, for some H3 belongs to H। এবার দেখ, A এর মান ইন টার্মস অফ B দিয়ে বসাবো। A এর মান ইন টার্মস অফ B মানে এই মানটা বসাচ্ছি, A এর মানটা বসাই। তাহলে A এর মানটা কি হবে? BH2 H1 ইনভার্স, তাই তো? তাহলে পরের স্লাইডে চলে আসছি। তাহলে A এর মান হচ্ছে B কি ছিল? H2 H1 ইনভার্স, H2
H1 ইনভার্স H3, তাহলে x ইকুয়াল টু বি H2 H1 ইনভার্স H3, তাহলে দেখ এরা সবাই H এর মেম্বার, তাহলে এদের কম্পোজ করলে কি পাবো, H এরই মেম্বার পাবো। তাহলে B ইন্টু H4, যেখানে H4 মানে হচ্ছে where H4 ইকুয়াল টু H2 H1 ইনভার্স H3, এটা হচ্ছে H4 এর মান। তাহলে এটা চেহারা দেখতে কেমন রে, পিঠে কুঁজো নিয়ে ঘুরছে, বি কুঁজো নিয়ে ঘুরছে, তার মানে এটা নিশ্চয়ই BH বাড়ির লোক। তাহলে এটা বিলংস টু কিন্তু BH, তাহলে x বিলংস টু BH, তাহলে x বিলংস টু H, এটা ধরে নিয়ে দেখালাম x বিলংস টু BH, তার মানে কি বলতে পারি AH সাবসেট অফ BH। সিমিলারলি, ঠিক আছে, আমি উল্টো করে ধরছি। আচ্ছা, সিমিলারলি এটা ধরে নিচ্ছি দ্বারা উল্টো করে, যে লেট y বিলংস টু, বুঝতেই পারছিস তো উল্টো করে ধরে হচ্ছে y বিলংস টু BH। তাহলে y এর চেহারা দেখতে কেমন হবে, y ইকুয়াল টু b ইন্টু H5 for some H5 belongs to H, তাই তো? তাহলে y ইকুয়াল টু b ইন্টু H5 for some H5 belongs to H কিন্তু হবে। তাহলে এখান থেকে দেখ H b এর মান ইন টার্মস অফ H দিয়ে যেটা বের করেছিলাম সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে b এর মান ইন টার্মস অফ H দিয়ে বের করলে কি হয়, a H1 H2 ইনভার্স, তাহলে a H1 H2 ইনভার্স H5, তাহলে এটাকে আমি H6 ধরে নিচ্ছি, কারণ এগুলো সবাই তো H এর মেম্বার, H এর মেম্বারকে কম্পোজ করলে ইনভার্স করিস যাই করিস না কেন সেটা H এর মেম্বারই পাবি। তাহলে এটা a ইন্টু H6, তাহলে y ইকুয়াল টু a ইন্টু H6, তাহলে এটা দেখতে কেমন রে, কোন বাড়ির লোক, AH বাড়ির লোক, তাহলে এটা বিলংস টু AH। তাহলে y বিলংস টু BH, এটা ইমপ্লাই করছে y বিলংস টু H, তাহলে BH সাবসেট অফ H। তাহলে এই দুটোকে কম্বাইন করে এটা 1 নাম্বার, এটাকে 2 নাম্বার দে, দুটোকে কম্বাইন করে লিখতে পারি AH ইকুয়াল টু BH। ঠিক আছে, প্রমাণ কমপ্লিট আমার। এবার তোর মনে হতে পারে যে দাদা, যে আমাকে তো বলেছিল যে আইদার সমান হবে অথবা ওদের মধ্যে কোনো কমন থাকবে না, কিন্তু আমি তো প্রমাণ করলাম এখানে সমান হবে, তাহলে সমান থাকবে না আলাদা হবে, সেটা তো প্রমাণ করলাম না। দেখ লজিকটা এখানে লুকিয়ে আছে, যে কি এদের মধ্যে যদি কমন থাকে, একটাও কমন থাকে, মানে একটাও যদি কমন থাকে তাহলে পুরোপুরি সমান, একটাও কমন থাকলে, ভালো করে লজিকটাকে বুঝবি, একটাও কমন থাকা মানে পুরোপুরি সমান, মানে পুরোপুরি কমন, তাহলে তার উল্টো লজিক কি, একটাও যদি কমন না থাকে তার মানে পুরোপুরি আলাদা। বুঝতে পারছিস, এখান থেকে আমি ওই স্টেটমেন্টটা পড়ে হচ্ছিস, তার মানে এখান থেকে বলতে পারি যে আইদার, এখানে এই লজিকটাকে ইউজ করা হচ্ছে, আইদার AH ইকুয়াল টু BH or H ইন্টারসেকশন BH ইকুয়াল টু 5, মানে কি নট 5 মানে টোটালটাই ইকুয়াল, আর 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 আদারওয়াইজ 5 হবে। বোঝা গেল, এখানে এই লজিকটাকে ইউজ করে এটা করা হয়েছে। তোদের মনে হতে পারে যে দাদা একটা প্রমাণ করলো আরেকটা তো করলো না, এরকম কোনো ব্যাপার সেবার নেই। আচ্ছা, নেক্সট থিওরেম আসছে 4 নাম্বার। আজকে প্রথম দিন তোদের ওপর বেশি চাপ দেবো না, আর এটাই লাস্ট করিয়ে বা এটার পর আরেকটা আছে সেটা লাস্ট করিয়ে আজকে এখানেই আমরা স্টপ রাখবো। চল, কারণ সিলেবাস কিন্তু প্রচুর বড়, বারবার বলছি, হ্যাঁ সিলেবাস প্রচুর বড়, সিলেবাস আমি নয় শেষ করে দেবো, কিন্তু তোদের তো শেষ করতে হবে, তোদের তো টাইম দিতে হবে, রিভিশন করাতে হবে, ঠিক আছে, PYQ সলভ করতে হবে, তাহলে সেই সমস্ত জিনিস করিয়ে আমাকে তো মিনিমাম কিছুদিন আগে অন্তত সিলেবাসটা শেষ করতে হবে, যাতে করে আমরা রিভিশনটা করতে পারি, PYQ সলভ করতে পারি। তাহলে তার জন্য আমাকে একটু সময়টা দিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, নেক্সট থিওরেম বলছে, দেখ গল্প সেম, জি হচ্ছে গ্রুপ, এইচ হচ্ছে সাবগ্রুপ। তাহলে জি হচ্ছে গ্রুপ, এইচ হচ্ছে সাবগ্রুপ, এবং আমি ধরলাম
যে এ বি বিলংস টু জি, এটা ধরে নিলাম যে এ বিটা জি থেকে উঠে আসছে। তাহলে বলছে এটা কিন্তু খুব কাজে লাগে, হ্যাঁ, মানে পরবর্তীকালে আমি কিন্তু তখন কিন্তু আর বলবো না, এটা কিন্তু অ্যাজ এ রুল হিসাবে অ্যাপ্লাই হবে, হ্যাঁ, মানে শুধু থিওরেম মানে শুধু থিওরেমের স্টেটমেন্ট ভাবিস না, এটা পরবর্তীকালে রুল হিসাবে অ্যাপ্লাই হবে। তাহলে এইচ ইকুয়াল টু বিএইচ, মানে যদি দুটো সমান হয়, ইফ অ্যান্ড অনলি ইফ, হ্যাঁ, এ ইনভার্স বি বিলংস টু এইচ, মানে পরবর্তীকালে এই থিওরেমের স্টেটমেন্টটা, ঠিক আছে, রুল হিসাবে অ্যাপ্লাই হবে কিন্তু, হ্যাঁ, মাথায় থাকে যেন, এটার প্রুফ করছি। তাহলে আমি এইচ ইকুয়াল টু বি এইচ ধরে নিয়ে দেখাবো এ ইনভার্স বি বিলংস টু এইচ, আর ঠিক উল্টোভাবে এ ইনভার্স বি বিলংস টু এইচ ধরে নিয়ে দেখাবো এইচ ইকুয়াল টু বি এইচ। পরে কিন্তু আমাকে জাস্ট আমি বলবো যে হ্যাঁ আমরা কিন্তু এরকম করেছিলাম, এইচ ইকুয়াল টু বি এইচ হলে এ ইনভার্স বি বিলংস টু এইচ, মানে এই রুল, এটা হচ্ছে একটা সূত্র হিসেবে এটাকে মনে রাখবি। আর বাড়িতে কিন্তু এই যে আমি যেইভাবে প্রসেসটা লিখছি, যে এইটুকু স্টেটমেন্টই পড়বি, এইভাবেই খাতায় পুরো কমপ্লিট করে ফেলবি, বই থেকে পড়বি না, তাহলে যে হারে যে স্পিডে পড়বি তার ডবল স্পিডে কিন্তু ভুলে যাবি, পরিষ্কার কথা। যদি আমার থেকেও সহজভাবে তুই সহজ করে তুই লিখতে পারিস তাহলে সেইভাবেই লিখবি। এবার দেখ এর প্রমাণটা করছি। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট এ এইচ ইকুয়াল টু বি এইচ, এটাকে ধরে নিলাম। তাহলে এ এইচ আর বি এর সমান মানে কি, এ এইচ ওয়ান ইকুয়াল টু বি এইচ টু হবে, মানে এখান থেকে যে মেম্বারটা এর মেম্বার সমান মানে কি, এর মেম্বার ধরলাম এ এইচ ওয়ান, সেক্ষেত্রে এই এর কার সাথে সমান, আমি ধরলাম এর বি এইচ টুর সাথে সমান, ফর সাম ওই এইচ ওয়ান কমা এইচ টু বিলংস টু এইচ। ঠিক আছে, অত সুন্দর করে আমি লিখছি না, জাস্ট একটু একটু হালকা করে বলে দিচ্ছি, এগুলো তোরা অত লিখবি না, কারণ এগুলো তো বুঝতেই পারছি এগুলো কি হবে, জাস্ট মুখে বলে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, দেখ আমি বি, দেখ প্রথমে এইচ ওয়ান ইনভার্স এ ইনভার্স দিয়ে দুদিকে প্রি মাল্টিপ্লাই করি, তাহলে এ ইনভার্স এ এইচ ওয়ান ইনভার্স দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম, তা দুদিকেই তাই করছি, এ ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই আর এইচ ওয়ান ইনভার্স দিয়ে ক্রস মাল্টিপ্লাই। তাহলে এটা মানে ই, এটা মানেও কি, এটা মানেও ই, ও সরি দাঁড়া, এটাকে এইচ টু ইনভার্স দিয়ে ক্রস মাল্টিপ্লাই করতো, ওটাও হতো বাট দরকার নেই, বইতে যেটা করেছে আমি সেটাই করি, কারণ আইডেন্টিটি ওটার মধ্যে থাকে ছাড়। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, দেখ এটা মানে ই আর এটা মানে হচ্ছে ই, তাই তো, সাদাটা দেখতে ভালো ঠিকঠাক। তাহলে এটা মানে যেহেতু ই, তাহলে ই ইন্টু, এটা লিখলাম না কারণ ই এর সাথে এটা কম্পোজ মানে ওটাই দেবে, তাহলে এইচ ওয়ান এইচ টু ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স বি, কারণ এটা মানে তো ই। তাহলে এ ইনভার্স বি এর চেহারা দেখতে কেমন রে, এইচ ওয়ান এইচ টু ইনভার্স, তার মানে এটা কোথাকার চেহারা, এইচ বাড়ির লোকগুলো তো দেখতে এরকম, তার মানে আমি বলতে পারি দিস ইমপ্লাইজ এ ইনভার্স বি বিলংস টু এইচ, একটা প্রমাণ হয়ে গেল। সেকেন্ড প্রমাণ উল্টো করে, যে লেট এ ইনভার্স বি বিলংস টু এইচ, তাহলে এ ইনভার্স বি যেহেতু এইচ আছে, তাহলে এর চেহারা দেখতে কেমন হবে, কারণ এটা এইচ বাড়ির লোকগুলোকে দেখতে এরকম টাইপের দেখতে, তাই তো, ইন জেনারেলি এরকম টাইপের হয়। তাহলে এ ইনভার্স বি ইকুয়াল টু এইচ থ্রি টাইপের দেখতে, ফর সাম এইচ থ্রি বিলংস টু এইচ, এরকম হবে। এবার এটাকে লিখতে পারি, দেখ তাহলে বি ইকুয়াল টু একবার ডাইরেক্ট লিখলাম, এ দিয়ে প্রি মাল্টিপ্লাই করলাম, তাহলে এ এইচ থ্রি একবার ডাইরেক্ট করে দিলাম, তাহলে বি এর চেহারা দেখতে কেমন, এ এইচ থ্রি টাইপের দেখতে। তাহলে বিটা কোথায় আছে, তাহলে বলতে পারি বিটা বিলংস টু এ এইচ আছে না, কারণ বি এর চেহারায় তো কিন্তু দেখতে এরকম, কিন্তু আবার দেখ, কিন্তু বি মানে কি, বি তো অ্যাকচুয়ালি কোন বাড়ির লোকগুলো দেখতে রে, বি তো বি এইচ এ আছে, কারণ বি ইন্টু ই, বি ইন্টু ই, ই মানে তো আইডেন্টি এইচ এর মেম্বার, তাহলে এইগুলো তো আবার আমি জানি বি এইচ এর বাড়ির লোক, আবার বিটা এইচ বাড়িরও লোক, আবার বিটা বি এইচ বাড়িরও লোক, তাহলে একটা কমন আছে মানে কি, তাহলে বলতে পারি এইচ ইকুয়াল টু বি এইচ, একটা কমন থাকে মানে গোটাটাই কমন। একটু আগে থিওরেম বললাম যে কোনো একটা এলিমেন্ট যদি কমন থাকে, একটা কমন থাকে, তাহলে টোটালটাই কমন, তার মানে কি, যেহেতু বিটা এইচ আছে আবার বিটা বিএইচও আছে, তাহলে এ এইচ ইকুয়াল টু বিএইচ, ব্যাস প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, এরকম এই ছোট্ট করে যে আমি লিখলাম না, খাতায় ঠিক এরকমই লেখা হবে, এবং খাতা থেকে আমি কিন্তু এইভাবেই পড়বো, এরকম যত তাড়াতাড়ি শিখতে পারবি, যত তাড়াতাড়ি করতে পারবি, তত তাড়াতাড়ি তোদের জন্য মঙ্গল। আর এটাকে কখনোই বার্ডেন হিসাবে নিবি না, ইজিলি নিজে পড়বি, বুঝবি,
যেখানে অসুবিধা হবে রেকর্ডেড ক্লাস আমি পাঠিয়ে দেবো, সেগুলোকে বারবার করে দেখবি, আবার অসুবিধা হলে আমাকে বলবি, আমি ব্যাচে বলে দেবো। ঠিক আছে, আর একটা আজকে লাস্ট ছোট্ট একটু পড়িয়ে দিই, ওদের ব্যাচে পড়াইনি বাট তোদের ব্যাচে পড়িয়ে দিচ্ছি। 5 নাম্বার, ওরা রেকর্ডেড ক্লাস দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। দেখ, তাহলে আবার একই গল্প, জি হচ্ছে গ্রুপ, দেখ এই গল্প সব জায়গায় সেম, দরকার হলে লিখবিই না। এইচ হচ্ছে সাব গ্রুপ, অথবা এর একটা স্ট্যাম্প বানিয়ে নিবি, প্রত্যেকটা থিওরেমের মাথায় এটা একটা স্ট্যাম্প দিয়ে দিবি। ঠিক আছে, জি হচ্ছে গ্রুপ, এইচ হচ্ছে সাব গ্রুপ। এবার এখান থেকে দেখ, আমি ধরলাম যে লেট এ বি বিলংস টু জি, তাহলে বলছে, তাহলে এখানে বলছে যে বি বিলংস টু দা বি বিলংস টু এ এইচ, মানে বিটা এইচ এ থাকবে। বিটা অ্যাকচুয়ালি এইচ এ থাকে না ইন জেনারেলি, তাই না? বি তো কি থাকে, বি তো বি এইচ এ থাকে। বিটা তো বি এইচ বাড়ির লোকের মতো দেখতে, তাহলে বিটা হট করে এই বাড়িতে কি করে আসলো? তাহলে বিটা তো এইচ এ কখন থাকবে? ইফ অ্যান্ড অনলি ইফ এ ইনভার্স বি বিলংস টু এইচ, যদি এটা হয়। ঠিক আছে, এ ইনভার্স বি বিলংস টু এইচ মানেই কি? আচ্ছা, একটু আগে দেখলাম না এ ইনভার্স বি বিলংস টু এইচ মানে কি? এটা মানে হচ্ছে এ এইচ ইকুয়াল টু বি এইচ। তার মানে ঘুরিয়ে কি হলো, আগের থিওরেম আর এই থিওরেম ঘুরিয়ে কি হলো, যে বিটা এইচ থাকবে যদি এইচ ইকুয়াল টু বি এইচ হয়। পরিষ্কার কথা, এখানে তোকে সেটা বলেনি, এখানে বলেছে কি যে বিটা এইচ বাড়ির লোক হবে যদি এ ইনভার্স বি বিলংস টু এইচ হয়। কারণ এ ইনভার্স বি বিলংস টু এইচ মানেই কি, এইচ ইকুয়াল টু বি এইচ, আগের থিওরেম পড়েছি। বুঝতে পারছিস তো, জিনিসগুলো কম্পেয়ার করে পড়বি, প্রুভ করছি। দেখ, আমি ধরলাম যে লেট বি বিলংস টু এইচ, তাহলে বি যেহেতু বি এইচ আছে, দেন বি এর চেহারা দেখতে কেমন? বি এর চেহারা দেখতে এ ইন্টু এইচ ওয়ান টাইপের দেখতে। তাহলে এখান থেকে বলতে পারি এ ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই কর, তাহলে এ ইনভার্স বি ইকুয়াল টু এ ইনভার্স এ এইচ ওয়ান ইকুয়াল টু এইচ ওয়ান। তাহলে এইচ ওয়ান তো এইচ এর মেম্বার, তার মানে এখান থেকে পেয়ে গেলাম এ ইনভার্স বিটা এইচ এ বিলং করছে। তাহলে দেখ, বিটা এইচ এ আছে ধরে নিয়ে আমি দেখিয়ে দিলাম এ ইনভার্স বিটা এইচ এ আছে। একটা সাইড প্রমাণ কমপ্লিট। সেকেন্ড সাইড কনভার্স পার্ট। কনভার্সলি আমি ধরে নিলাম যে এ ইনভার্স বি বিলংস টু এইচ, তাহলে এ ইনভার্স বি যদি বিলংস টু এইচ হয়, তাহলে এখান থেকে এ ইনভার্স বি এর চেয়ার দেখতে কেমন? কারণ এইচ এর বাড়ির লোকগুলো দেখতে কেমন? এইচ টু, ফর সাম এইচ টু বিলংস টু এইচ। তাহলে এখান থেকে লিখতে পারি বি ইকুয়াল টু এ এইচ টু, এরকম টাইপের দেখতে, উল্টো কিছুই নেই কিন্তু, দেখ। তাহলে এটা কোথায়, এটা আবার কোন বাড়ির লোক? এটা এ এইচ বাড়ির লোক না, কারণ এগুলোতে এইচ বাড়ি থেকে উঠে আসছে, পিঠে পুজো এ নিয়ে ঘুরছে। তাহলে বিটা এইচ এ আছে, প্লাস প্রমাণ কমপ্লিট। কিছু আছে বলে এর মধ্যে? কিছুই নেই, একবার করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথম দিন আরেকটা করিয়ে দেওয়া যেত, কিন্তু প্রথম দিন তো যারা নতুন এসছে তারা না তো ঘাবড়ে যাবে, 2-1 দিন ক্লাস না করলে ওদের সব কিছু মাথায় গোল গোল করে ঘুরবে। তাই তাদের কথা ভেবে আজকে এইটুকুই থাক। আর সেট থিওরি এমন একটা পেপার যে আমি এরকম না যে গাদাগুচ্ছ পড়িয়ে দিলাম তোরা মানে বিশাল কিছু করে ফেলেছি, এরকম কোনো ব্যাপার না। এখানে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিয়মিত রিভিশন, এই জিনিসটা সবার আগে প্রয়োজন। হ্যাঁ, পড়ার পাশাপাশি রিভিশন, এটাকে সবার মাস্ট আমাকে ফলো করতে হবে, তাহলে এটাকে সাকসেস আসবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, সবাই লেফট হয়ে যেতে পারিস। আমি রেকর্ডেড ক্লাসটা পাঠিয়ে দেবো, দেন তোদের কালকে ক্লাস করাবো না, কালকে তোদের ক্লাস ছিল, সেই ক্লাসটা শুক্রবার দিন করাবো, ব্যাচে আমি বলে দেবো শুক্রবার দিন বিকালবেলা অনলাইন ক্লাস, দেন রবিবার যেমন অফলাইন পড়াই সেরকম অফলাইন পড়াবো। ঠিক আছে, সবাই লেফট হয়ে যেতে পারিস, ভালো থাকিস, সুস্থ থাকিস।